ওই ইয়ার অঙ্কটা হয়েছে যে 3-এর অঙ্কটা ছিল পাওয়ার অফ অ্যান ইঞ্জিন হুইচ ড্র এ ট্রেন এট এ ইউনিফর্ম রেট অফ 45 মাইল পার, ওইটা বইয়ে করে দেওয়া আছে এক্সাম্পলের অঙ্কটা। আমি 1 আর 3 করেছিলাম, আর 2-এর অঙ্কটা ওইটা না হওয়ার কিছু নাই। আর ওইখানে যে অঙ্কটা আছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, এই অঙ্কটা কারো কি হয়েছে? মানে কোশ্চেনে কত রকমের ভুল থাকে, মানে এটা হচ্ছে বড় কথা, বহু রকমের ভুল থাকে। দুটো অঙ্কই পরপর ভুল আছে, এই অঙ্কটা ভুল আছে, আর ওই যে হাফ এম ওই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ওই অঙ্কটাও ভুল আছে। আচ্ছা, বলছে যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ মাস অফ 20 গ্রাম ডিউরিং দ্য 8 সেকেন্ড অফ ইটস ফল ফ্রম রেস্ট। আমি অঙ্কগুলো করা ছিল না, তাই জন্য আমি ওইভাবেই মানে দেওয়া হয়ে গেছে আর কি, তাহলে আমি তো কারেকশন করে দিতাম। The work done by gravity on a mass of 20 gram during the 8 second of its fall from the rest is কত হবে দেখাতে বলেছিল, 4টি অপশন দেওয়া ছিল। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি মানে আমার একটা পার্টিকেল 20 মাসের কি করছে, যেটা রেস্ট থেকে পড়ছে। মানে আমার এখানে যদি ভ্যালোসিটি যদি আমি বলি যে ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ ইকুয়াল টু 0, আর এখানে টি ইকুয়াল টু 0, এখান থেকে আমার পার্টিকেলটা পড়ছে। যখন সে টিএথ সেকেন্ডে, মানে এটা ফার্স্ট সেকেন্ড এই হয়তো এই ডিস্টেন্সটা এসছে, নেক্সট যে তার টি 8 সেকেন্ড বলেছিল, অষ্টম সেকেন্ডে এই যে টি ইকুয়াল টু এখানে হচ্ছে 8 আর কি, 8তম সেকেন্ডে যে ডিস্টেন্সটা কাভার করছে সেই মানে 8 সেকেন্ডে আমার ওয়ার্ক ডানটা কত, 8তম সেকেন্ডে ওয়ার্ক ডানটা কত, আমি ধরলাম যে 8 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কাভার করছে সেটা হচ্ছে আমাদের এইচ, এটাকে আমি ধরলাম এইচ। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কি ফর্মুলা? আমি আগের দিনে বহু কিছু বলেছিলাম, দেখবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাই বলেছিলাম, প্রথম বলেছিলাম বলে এভাবে বলেছিলাম, mgh কৃতকার্য বাই গ্র্যাভিটি আমি এখন ছাড়ছি। কার্য ইকুয়াল টু কি হয় আমার, বল ইন্টু সরণ, বল আমি ধরলাম যে এটা হচ্ছে বল মানে ফোর্স ইন্টু সরণ মানে কোন সরণটা এখানে, যে ডিসপ্লেসমেন্ট অ্যাট 8 সেকেন্ড, অষ্টম সেকেন্ডে আমার যে ডিস্টেন্সটা কাভার করেছে এটা হচ্ছে সরণটা, তার মানে হচ্ছে এইচ। ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি, এখানে ফোর্স ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বলেছে, তাহলে ফোর্সকে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এখানে মাস ইন্টু এক্সিলারেশন, এই যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কত ধরেছি আমি, এইচ, এই হচ্ছে আমার mgh, মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অলওয়েজ mgh হবে যেখানেই থাকবে না কেন। এটা এবারে আমার কি কি কোয়েশ্চেনে দেওয়া আছে, যে মাসটা বলা আছে হচ্ছে 20 গ্রাম, তার মানে সিজিএস এ দেওয়া আছে 20 গ্রাম। আর ওই এই যে অষ্টম সেকেন্ডে যে ডিস্টেন্সটা কাভার করছে সে এইচ ইকুয়াল টু আমরা কি ফর্মুলা জানি, যে এই যে হাসিক্সে দেখবে ফর্মুলাটাই ছিল যে টি দিয়ে দেওয়া ছিল, মানে এটা হচ্ছে 8তম সেকেন্ডে, এই যে এটা 8 সেকেন্ডের এই ডিস্টেন্স কাভার করছে, ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ নিচের দিকে নামছে জি ইন্টু 2t মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু ইউ তো এখানে 0, ইনিশিয়াল ভ্যালোসিটি 0 প্লাস হাফ জি ইন্টু এখানে যেহেতু 2t দিয়েছি এখানে বসিয়ে দিয়ে 8 2 16 মানে হচ্ছে 15, এটা তাহলে আমার 15/2 ইন্টু জি, এটা আসছে আমার এইচটা। সাফিক্সে তুমি এখানে এইচ দিতে পারো বা নাও পারো, এইটাই হচ্ছে আমার এইচটা, আমি আর কি এটা ইজ ইকুয়াল টু, তাহলে এম হচ্ছে আমার 20, আর জি এর মানটা এটা আমার দেওয়া আছে কোশ্চেনে দেওয়া ছিল আর কি, এটা হ্যাঁ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস এ দেওয়া আছে, তাহলে 980 ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে কত 15/2 ইন্টু জি। এত কি হয় এখানে আমাকে সবসময় যে অ্যাবসলিউট যে ইউনিটটা মানে সিজিএস এ আর্ক, এই আর্কটা লিখতে হবে, খেয়াল রাখবে। প্রথমে আমরা যে মান বসাইলাম সেটা হচ্ছে আমার আর্গে থাকবে,
এরপরে আমার পরের স্টেপে কি করব, এটাকে জি দিয়ে ভাগ করব। দেখবে রিলেশন একটা আছে যে যখন আমি ইউনিটগুলো বলেছিলাম, যে কৃতকার্যের যে ইউনিটগুলো বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে সিজিএস পদ্ধতিতে, যেটা হচ্ছে আর তারপরে বলেছিলাম গ্রাম সেন্টিমিটার। তাহলে 1 জি গ্রাম সেন্টিমিটার, জি গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু 1 আর্ক। এরকম একটা সম্পর্ক আমার আছে বইয়েতে। নিচে সাইডে লিখে, যেখানে লিখে রাখবে যে জি সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 1 আর্ক। তার মানে 1, না আমরা ভুল লিখলাম, উপর থেকে নিচে গেলে আমার এটাই জি গুণ হবে, এটাই জি গুণ হবে। 1 গ্রাম সেন্টিমিটার সমান হচ্ছে জি আর্ক। তার মানে আমরা আর্গে আছি, আমার অ্যান্সারটা গ্রাম সেন্টিমিটার আমি লিখে যেতে চাইছি, তার মানে জি দিয়ে ভাগ করতে হবে। 20 ইন্টু 980 ইন্টু 15/2, এটা হচ্ছে এত গ্রাম সেন্টিমিটার। দেখো এটাই আমার অ্যান্সার, 15/2 মানে 150 ইন্টু 980। আমার তো আর বইয়েতে তো অপশন দেওয়া থাকবে নি, এটা আমার হবে 147000 সম্ভবত। এত গ্রাম সেন্টিমিটার, এত গ্রাম সেন্টিমিটার, এটা আমার অ্যান্সার হবে। আমার তো বলা থাকবে না যে জুলে নিয়ে যাও বা আর্গে নিয়ে যাও। এরপরে যদি আমার যে কোয়েশ্চেনটা আছে ওটা অ্যান্সারটা পুরোপুরি ভুল আছে, এবারে গ্রাম সেন্টিমিটার থেকে যদি আমরা ওই ফুট পাউন্ডে, আমার অ্যান্সারটা ফুট পাউন্ডে দেওয়া আছে, তাহলে গ্রাম সেন্টিমিটারটাকে 1 গ্রাম, এগুলো মনে রাখা সম্ভব নয়। 1 গ্রাম সেন্টিমিটার মানে কেউ মনে রাখতে পারে, এটা আমার হচ্ছে 7.23 ইন্টু 10⁻⁻5 এত ফুট পাউন্ডাল, ফুট পাউন্ড, সরি ফুট পাউন্ড, পাউন্ডাল নয়, ফুট পাউন্ড। এই একটা সম্পর্ক আমরা জানি। তাহলে এতে এতে 1 গ্রাম সেন্টিমিটার মানে 7.2 10⁻⁵ দিয়ে যদি গুণ করে দিই, যেটা আসবে সেটাই হচ্ছে আমার ফুট পাউন্ডে চলে যাবে। তাহলে আমরা, আমার এটা একটা অ্যান্সার, পরীক্ষার হলে আমরা এখানেই ছেড়ে দেবো, আর এগাবো না। যেহেতু ফুট পাউন্ডে আছে, অ্যান্সারটা নিঘাত ভুল আছে, এখানে আমার ওই 1.70 10⁻⁵ দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 147 ইন্টু 10⁻³ ইন্টু 7.23 ইন্টু 10⁻⁻5 এত ফুট পাউন্ড। এটা যা আসবে দেখবি, আসবে আমার সম্ভবত 10 পয়েন্ট কিছু একটা আসবে, 10.63 ফুট পাউন্ড, 10.63 এত ফুট পাউন্ড। এটা আমরা পরীক্ষা হলে এটাই ছেড়ে দিব, আমার তো আর বলবে না তুমি যাও বলে, আমার তো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। আমরা এখানেই 147 10⁻³ গ্রাম সেন্টিমিটারে আমরা ছেড়ে দেবো। এই হচ্ছে আমাদের কৃতকার্য বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটির দ্বারা কৃতকার্য। অতএব রিকোয়ার্ড ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ, যেটা খুশি লিখতে পারো, গ্রাম সেন্টিমিটারে বা জুলে লিখে যেতে পারো। খেয়াল রাখবে এইখানে আমার যখন প্রথম মানটা বসবে, এটা আমার পরম মানটা বসবে, যেটা আমার হচ্ছে কি অ্যাবসলিউট ইউনিটটা বসবে। তারপরে আমি সেই গ্রাম সেন্টিমিটারে কনভার্ট করতে পারি জি দ্বারা ভাগ করে। এখানে যদি তোমার মনে হয় যে যদি এখানে যে রিলেশনগুলো হয় না, এরকম হয় যে যখনই আমি যেভাবে যে সিকুয়েন্সে লিখেছিলাম যে এককগুলাকে, দেখবে প্রথমে আমি লিখেছিলাম যে অ্যাবসলিউট ইউনিটটা, তারপর লিখেছিলাম আমি গ্র্যাভিটেশনাল ইউনিটটা। তাহলে এটা হচ্ছে আমার সিজিএস এর ক্ষেত্রে হয়ে গেল যে ওই গ্র্যাভিটেশনাল থেকে যদি আমরা অ্যাবসলিউট জি দিয়ে গুণ করতে হয়। একই রকম ভাবে আমার থাকতে পারে, এখানে আসতে পারে যে এসআই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে হতে পারে। তো সরি ফুট পাউন্ড সেকেন্ডে মানে হতে পারে বা আসতে পারে। যদি ফুট পাউন্ডে হয় তাহলে একই রকম, ওই 1 ফুট পাউন্ড ইকুয়াল টু জি ফুট পাউন্ডাল, পাউন্ডাল, এটা একটা রিলেশন হয়, এটা একটা হয়। হতে পারে আমার, আমি যখন দেখবে আগের অঙ্কগুলো আমি করেছিলাম, কাজে লাগিয়েছিলাম আমি, যে আমি যখন এই জায়গাটাতে হয়তো আমার এই ইউনিটগুলোতে ফুটে দেওয়া আছে যে এটা হচ্ছে এত পাউন্ড ওয়েটটা, আর এখানে হয়তো জিটা হচ্ছে 32 ফিট দেওয়া আছে, তখন আমাকে এই জায়গায় লিখতে হবে এইটা।
যেটা হচ্ছে পরম মান, যেটা মানে ফুট পাউন্ডালটা লিখতে হতো এইখানটাতে। তারপরে আমার কাছে ফুট পাউন্ডে অ্যান্সারটা নিয়ে যেতে হবে, তাহলে আমি কি করবো, জি দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার এটা ফুট পাউন্ডে চলে যেত। এটা ঠিক আছে, এফপিএস পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে ঠিক আছে, কিন্তু এসআই পদ্ধতিতে একটু মনে রাখতে হবে আমাদের। এসআইও আমার ওই যেটা গ্র্যাভিটেশনাল ইউনিট ছিল, সেখান থেকে আমি যদি পরম এককে যেতে চাই, তাহলে আমার এটা 10⁻⁻² একটা সম্ভবত গুণ হয়ে যাবে এখানটায়, 10⁻⁻² একটা সম্ভবত গুণ হয়ে যাবে। দেখি আমি, তাহলে এখানে লিখো, দেখছি আমি পরে, আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ওয়ান, এটা এসআই এর ক্ষেত্রে কিলোগ্রাম মিটার ইকুয়াল টু 1 কিলোগ্রাম মিটার ইকুয়াল টু জি ইন্টু 10⁻⁻² এত জুল। এসআই ছিল এটা, তাহলে এই তিনটা তোমরা লিখে রাখবে। এটা আমার অঙ্ক হয়ে গেছে, এই একটি লিখে রাখবে, এটা হচ্ছে সিজিএস এর ক্ষেত্রে ফর সিজিএস, এটা হচ্ছে ফর এফপিএস, আর এটা হচ্ছে আমার ফর এসআই বা এমকেএস। এভাবে আমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে। হয়েছে। আর একটা অঙ্ক সম্ভবত ছিল, যেটা হচ্ছে ওই এই অঙ্কটা, prove that mean kinetic energy of a particle of the mass m moving under a constant force in any instant of time is half m u square plus uv plus v square। এটুকু দেওয়া ছিল, এখানে ইউ আর ভি কি সেটাও কোশ্চেনে দেওয়া ছিল নি, আর অঙ্কটা উপরন্তু ভুল ছিল। এটা প্রথম কথা হচ্ছে ওটা 1/6 হবে, 1/6 হবে, এটা আমার 1/6 হবে। আর ওখানে ইউ এবং ভি এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল। কোশ্চেনটা একটু চেঞ্জ করে নাও, ওটা আমার 1/6 হবে, আর ইউ এবং ভি হচ্ছে আমার ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল। ওটার জন্য আসছিল না, যে অসুবিধা করছিলাম। হ্যাঁ, কি করেছিলি বল না? এভাবে একটা অঙ্ক হয়েছে, আগের অঙ্ক ওইভাবে করছিলাম। ওইভাবে আসবে না, এটা ফর্মুলাটা জানতে হবে, মিন কাইনেটিক এনার্জি। ওইভাবে অঙ্কটা হবে না, আমি ভাবলাম হয়তো ওইভাবে হবে, আমি তো করিনি অঙ্কটা, তাই আন্দাজে কিছু একটা বলেছিলাম, কিন্তু ওইভাবে হবে না। হয়েছে এটা। আচ্ছা, তাহলে ওটা 1/6 হচ্ছে, আর ইউ এবং ভি হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল। এটাও উল্লেখ করা ছিল না কিন্তু কোশ্চেন। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলা আছে, যে ইন এনি ইন্টারভেল অফ টাইম, টাইমটা আমার এখানে যে কোনো টাইম ইন্টারভেলের কথা বলা আছে, মানে টাইমের সঙ্গে তো কোনো সঙ্গ নাই। এবং ইউ এবং ভি হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এখানে আমাকে এই ফর্মুলাটি মনে রাখতে হবে, যে ফর এনি ইন্টারভ্যাল অফ টাইম mean kinetic energy ইকুয়াল টু, তাহলে আমাদের গড় মান নিতে হবে, মিন বলে দিয়েছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কাইনেটিক এনার্জি কত হয়, হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমি হাফ এম ভি স্কোয়ার চোখ বন্ধ করে লিখে দিলাম ইন্টু ডিভি। এটা আমার মিন চেয়েছে, তাহলে ইনিশিয়াল কত ছিল ভি এর মানটা,
ইউ থেকে আমার ভিতে যাচ্ছে নাকি, তাহলে ভি ইকুয়াল টু, এটা ইউ থেকে আমার ভিতে যাচ্ছে, বাই যেহেতু মিন বলেছে তার মানে ইন্টিগ্রেশন ইউ থেকে ভিতে ডিভি, এটা করলে আমার চলে আসবে, আর কিছু নাই। দিস ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু 1/3 ভি টু দি পাওয়ার 3, মানে ভি টু দি পাওয়ার 3 মাইনাস ইউ টু দি পাওয়ার 3 বাই ভি মাইনাস ইউ। দিস ইকুয়াল টু 1/6 এম ইন্টু ভি স্কোয়ার প্লাস ইউভি প্লাস ইউ স্কোয়ার, বা ঘুরিয়ে লিখতে পারো। এই হচ্ছে আমাদের মিন কাইনেটিক এনার্জি। আচ্ছা, এই অঙ্কটা করবে, একই ধরনের অঙ্ক। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ স্টোন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ স্টোন অফ মাস, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ স্টোন অফ মাস, মাস দেওয়া আছে কত, হাফ পাউন্ড, পাউন্ড বা পাউন্ড বলতে পারো, হাফ পাউন্ড। What is the work done by gravity on a stone of mass half pound during the 10th second of its fall from rest? During the 10th second of its fall from rest. এখানে দেখবে যে আমি, হ্যাঁ কি হয়েছে, আগের দিন হয়েছে না এটা? আগের দিন তো হয়নি, 10 সেকেন্ড করেছিলাম, হ্যাঁ হয়েছে। মনে পড়ছে না, যাই হোক হতে পারে তাহলে। ও তাহলে তো ঠিক আছে। এখানে আমার যে অ্যান্সারটা আসবে এটা 152 আসবে, ওই যে আগের যে অপশনটা দেওয়া ছিল, 4টা অপশন দেওয়া ছিল, ওর মধ্যে এখানে একটা চলে আসছে। অঙ্ক মানে কোনো মানে যে সেট কোয়েশ্চেন সেটা ভুল হয়েছে, মানে কোনো কিছু গোলমাল হয়েছিল তাদের হয়তো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি কলিশন অফ ইলাস্টিক বডি। কলিশনে তো ইম্পালসের ফর্মুলাগুলো লাগবে একটু। লাগবে, ওইখানে সব বলে দেবো, ওটা করতে করতে সব বলে দেবো। এখানে মেনলি প্রথম কিছু দুটি মাত্র আমার এখানে স্টেটমেন্ট পড়তে হবে। কলিশন অফ ইলাস্টিক বডি, কলিশন অফ ইলাস্টিক বডি। প্রথমে আমরা জানতে হবে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম।
প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আনন্দ আনন্দ জয়েন হয়েছে, বার করবো না। আচ্ছা, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, যে দুটো পার্টিকেল, একটা আমার হয়তো u1 বেগে এই দিক বরাবর যাচ্ছে, আর একটা পার্টিকেল ওই সেম দিক একই দিকে যাচ্ছে, কত বেগ নিয়ে, u2 বেগ নিয়ে। এদের বেগের তারতম্যের জন্য, মানে সমান না হওয়ার জন্য, একটা বস্তু আর একটা বস্তু, মানে u1টার বেগ হয়তো বেশি u2 এর থেকে, তাহলে কি হবে, এই u1 বেগের বস্তুটা u2 কে ধাক্কা মারবে। ধাক্কা মারার ফলে কি হচ্ছে, তারা ইম্প্যাক্ট ঘটাচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, তবে ধাক্কা খাচ্ছে। সংঘর্ষের পরে ফার্স্ট এই m1 ভরের যে বস্তুটা বলেছিলাম, সেটা হয়তো সংঘর্ষের পরেও আমার v1 বেগ নিয়ে একটা যে কোনো এনি ডাইরেকশন বরাবর, আমি ডাইরেকশনটা প্রথমে লিখি, হয়তো এদিকে যাচ্ছে, আর সেকেন্ড যে m2 ভরের বস্তুটা বলছি সেটাও হয়তো আমার এই v2 বেগ নিয়ে ওই একই এদিকেই যাচ্ছে। এখানে আমার এই যে অ্যালং এনি ডাইরেকশন, এটা কথা উল্লেখ করতে হয় যে কোনো একটা ডাইরেকশন বরাবর আমার এই u1 u2 v1 v2 এই বেগগুলোকে নিতে হবে। তাহলে আমি সবসময়ই এই যে লাইন অফ ইম্প্যাক্ট বরাবরই লাগাবো অঙ্কগুলোর ক্ষেত্রে। লাইন অফ ইম্প্যাক্ট, সেটা আমাদের মূলত অবলিক ইম্প্যাক্ট পড়েনি পরীক্ষাতে, দেখবো যদি কিছু থাকে কোয়েশ্চেন করাবো। আজকে আমরা মূলত ডিরেক্ট ইম্প্যাক্টের উপরেই থাকবো। ডিরেক্ট ইম্প্যাক্ট, এটা তার লাইন অফ অ্যাকশন বলা হয়, কিন্তু এখানে আমার সেরকম কিছু বলেনি। আচ্ছা, অনেকগুলো জিনিস একসাথে বলা হয়ে গেল, প্রথম থেকে বলি কি বললাম, যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, যে দুটো বস্তু আছে, একটা হচ্ছে m1 ভরের, একটা হচ্ছে m2 ভরের বস্তু আছে। m1 ভরের বস্তুটা u1 বেগে এদিকে যাচ্ছে, আর m2 ভরের বস্তুটা u2 বেগে এদিকে যাচ্ছে। তারা একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সংঘর্ষের পরের তাদের বেগগুলা প্রথম বস্তুটার জন্য v1 হচ্ছে এবং এর জন্য v2 হচ্ছে। ডিরেকশনটা আমার লেখা আছে। ডিরেকশনটা আমরা কিভাবে লিখবো, অ্যালং এনি ডাইরেকশন, যে কোনো একটা ডাইরেকশন বরাবর, একটা ফিক্সড ডাইরেকশন বরাবর নিতে হবে। এরকম আমি u1 u2 যে ডাইরেকশনে নিয়েছি, সেই একই রকম ভাবে v1 v2 সেই ডাইরেকশনে নিয়েছি। ওটা নাও থাকতে পারে, কিন্তু কম্পোনেন্টটাকে আমাকে সেভাবে নিতে হবে অ্যালং দা ওই এনি ফিক্সড লাইন বরাবর বা যে কোনো ডাইরেকশন বরাবর। তো আমাকে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ এগুলো আমার সমান হয়। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ কত ছিল, যখন সংঘর্ষ হয়নি তার আগে ভরবেগ কত ছিল, m1 ভরের ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাহলে m1 ভরের বস্তুটার বেগ ছিল কত, u1 সংঘর্ষের আগে। m2 ভরের বস্তুটার বেগ ছিল হচ্ছে আমার u2। তাহলে সংঘর্ষের আগে এই বস্তুটার ভরবেগ হচ্ছে m1 u1, আর এই সেকেন্ড বস্তুটার ভরবেগ হচ্ছে আমার m2 u2। সংঘর্ষের পরে m1 ভরের বস্তুটার ভরবেগ হয়ে যাচ্ছে m1 v1 এবং m2 ভরের বস্তুটার ভরবেগ হয়ে যাচ্ছে m2 v2। কি বললাম আমি, যে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ তারা ইকুয়াল হবে। এই হলো আমার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে এটা, তার মানে প্লাস করে দিচ্ছে। একই রকম সংঘর্ষের পরের ভরবেগ হচ্ছে এটা, এরা দুজনে সমান হবে। এই হচ্ছে আমার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো অবশ্যই আমাকে বলতে হবে যে অ্যালং এনি ডাইরেকশন, মানে যে কোনো একটা, যে এই ডাইরেকশন বরাবর আমি নিয়েছি। এবং আর একটা কথা এখানে উল্লেখ করতে হয় যে কোনো এক্সটার্নাল ফোর্স আমার এই দুটো পার্টিকেলের উপরে আর কোনো এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করেনি। এই হচ্ছে আমার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটুকু মনে রাখবে, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ দুটো আমার সমান হয় অ্যালং এনি ডাইরেকশন।
তাহলে লিখো if no external forces act on two colliding bodies, if no external forces act on two colliding bodies, then in any direction the total momentum of the two bodies, then in any direction the total momentum of the two bodies before collision is equal to the total momentum of the two bodies after collision. ইন্দুজা এতদিন কি হয়েছিল? ইন্দুজাই তো নাম নাকি? হ্যাঁ স্যার, পরীক্ষা চলছিল? হ্যাঁ স্যার, এমএসসি সেকেন্ড। আর রিয়ার খবর কি? তো একবার করে দেখলাম জয়েন হচ্ছিল, যোগাযোগ আছে না নাই? হ্যাঁ স্যার, মাঝে মাঝে যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে। দেখলাম একবার জয়েন হলো, তারপরে দেখলাম চলে গেল। আচ্ছা, কি বললাম যে লেখা হয়েছে পুরোটা। if no external force act on two colliding bodies, then in any direction the total momentum of the two bodies before collision is equal to the total momentum of the two bodies after collision. হয়েছে? নিচে প্যারাটা চেঞ্জ করে লিখো, ডান পাশে ছবিটা রাখবে, নিচে প্যারাটা চেঞ্জ করে লিখো if u1 and u2 be the velocities of two bodies, let u1 and u2 be the velocities of two bodies of masses, let u1 and u2 be the velocities of two bodies of masses m1 and m2, m1 and m2 just before collision, when they are moving in the same direction, and v1, v2 their velocities in the same direction just after collision, then এটা m1 u1 plus m2 u2 সমান m1 v1 plus m2 v2 মুখস্থ করলে কি হলো? এক নাম্বার দিয়ে রাখলাম m1 u1 plus m2 u2 সমান m1 v1 plus m2 v2, m1 u1 plus m2 u2 সমান m1 v1 plus m2 v2। এরপরে আমার কিছু এখানে কেস ঘটে। প্রথম কথা হচ্ছে যে হয়তো ফার্স্ট যে m1 মাসের যে আমি পার্টিকেলটা নিয়েছি, সেই পার্টিকেলটা u1 দিকে যাচ্ছে, কিন্তু আমার সেকেন্ড m2 মাসের পার্টিকেলটা হয়তো সংঘর্ষের আগে স্থির ছিল। এবারে ই ধাক্কা লাগার ফলে তার একটা ভ্যালোসিটি সে পাচ্ছে, যেটা হচ্ছে v2। এরকম কেসটা যদি হয় তাহলে কি হবে? এই u2 এর মানটা 0 হবে। তাহলে u2 এর মানটা 0 বসালে আমরা এই টার্মটা আমার ভ্যানিশ হয়ে যাবে, মানে m1 u1 সমানই হচ্ছে m1 v1 plus m2 v2, এই কেসটা হবে। তাহলে নিচে লিখো এক নাম্বার দিয়ে if the
second body be at rest before collision. If the second body be at rest before collision, bracket लिखो, that is u2 equal to 0. That is u2 equal to 0, and it moves after collision, and it moves after collision. Then from 1 এইটুকু টার্ম লিখো না, এটা জাস্ট 0, মানে m1 u1 সমান m1 v1 প্লাস m2 v2. m1 u1 সমান m1 v1 প্লাস m2 v2. এই একটা কেস আমার এখানে ঘটলো, যে প্রথম বস্তুটা হয়তো দ্বিতীয় বস্তুটা আমার স্থির ছিল, কিন্তু এই ধাক্কা লাগার ফলে সে একটা গতি পেয়েছে, এই একটা কেস হতে পারে। দ্বিতীয় একটা কেস হতে পারে যে হয়তো আমি একটা বলকে আমি একটা দেওয়ালে ছুড়লাম, তাহলে কি হলো, যে সেকেন্ড যে বস্তুটা, বলটা হচ্ছে প্রথম m1 মাসের আর দেওয়ালটা হচ্ছে আমার m2 মাসের। এই বলটাকে ছুড়লাম, কি হলো, সংঘর্ষের আগেও দেওয়ালটা স্থির ছিল, সংঘর্ষের পরেও দেওয়ালটা স্থির আছে। তার মানে আমার এরকম কেসটা হতে পারে যে দ্বিতীয় বস্তুটা আমার সংঘর্ষের আগেও ভ্যালোসিটি 0 ছিল, সংঘর্ষের পরেও ভ্যালোসিটি 0 ছিল। তখন আমার কি হয়ে যাবে, ওই u2 এই জায়গাটা 0 হয়ে যাবে, আর v2 এই জায়গাটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা 2 নাম্বার দিয়ে লিখছি, 2 নাম্বার দিয়ে আমরা লিখছি, if the second body be at a rest also after collision. সেকেন্ড বডিটা যদি সংঘর্ষের পরেও স্থির থাকে, be at a rest also after collision, then v2 equal to 0 and u2 equal to 0 and v2 equal to 0. তোমাদের সো 1 becomes এটা m1 u1 সমানই হচ্ছে, বা আগের মতো করে লিখতে পারছি, একটু গোলমাল হয়ে গেল, m1 u1 সমানই হচ্ছে m1 v1, m1 u1 সমানই হচ্ছে m1 v1। তার মানে দেখো এখান থেকে সুন্দর রিলেশন পেলাম, যে কোনো একটা পার্টিকেল যে বেগে যাচ্ছে সেই বেগেই ফিরে আসছে। সংঘর্ষের প্রথম বস্তুটার u1 ইকুয়াল টু v1 হয়ে গেছে, মানে যে বেগে যাচ্ছে সেই বেগেই আবার পার্টিকেলটা ঘুরে আসছে। হচ্ছে m1 u1 সমান m1 v1, that is u1 equal to v1, that is u1 equal to v1। আর একটা কেস হতে পারে যে হয়তো কোনো একটা বাস যাচ্ছে, পেছন থেকে একটা বাইকে করে যাচ্ছে, হয়তো যাই করে সে কাঁচটা ভেঙে ভিতরে ঢুকে গেল। তার মানে কি হলো, দুটা বস্তুই আমার u1 এবং u2 বেগ নিয়ে যাচ্ছিল, এবারে তাদের সংঘর্ষ লাগার পরে তারা একসাথে চিপকে গেছে, তবে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, এই একটা কেস আমার হতে পারে। তাহলে আমার u1 বেগে যাচ্ছিল, এর একটা ভ্যালোসিটি ছিল, সেকেন্ড এটা হচ্ছে মোটরসাইকেলটা, এটা হচ্ছে বাসটা আমার u2 ভ্যালোসিটি নিয়ে যাচ্ছিল, এবার সংঘর্ষ ঘটার ফলে কি হলো, তারা দুজনে একসাথে মিশে গেছে, মানে একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। সেক্ষেত্রে আমার তাদের যেটা ভ্যালোসিটি দুজনেরই সেম, তার মানে এই v1 এবং v2 এই দুটোই আমার সমান হয়ে গেছে। সেটা ইকুয়াল টু যদি আমি বলি v, যদি এটা আমি ইকুয়াল টু v বলি, তাহলে কি আসবে, আমার সংঘর্ষের আগের ভরবেগ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v প্লাস m2 v। দ্যাট ইজ বলতে পারি আমরা যে এরকম একটা রিলেশন, যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v, এই একটা রিলেশন আমরা পাচ্ছি। তাই লিখো 3 নাম্বার দিয়ে, if the first body মানে চিপকে যাওয়া আর কি, নাকি এরকম কিছু মানে হবে,
if the first body STICKS to the second body, if the first body sticks to the second body after collision, to the second body after collision, STICKS sticks to the second body after collision, comma diye, then both the bodies move with the same velocity, after collision, move with the same velocity after collision. যাকে লিখতে পারো দ্যাট ইজ v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v, বা এইভাবে লেখো দ্যাট ইজ ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, দ্যাট ইজ v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v, ব্র্যাকেটে সে v এর ব্র্যাকেটে আমি এইভাবে লিখেছি v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v ব্র্যাকেটে সে, and hence from 1 এই যে এটা, and hence from 1 m1 u1 plus m2 u2 সমান m1 v plus m2 v, নিচে লিখো m1 u1 plus m2 u2 সমান m1 plus m2 into v। বললাম কিন্তু এটা অতটা কাজে লাগবে না, আমার সেই ওই ঠিক হয়ে যাবে আর কি, এগুলো একটা একটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে আলাদা আলাদা, না বললেও হতো, আমার অঙ্ক হলে ঠিক বুঝতে পেরে যাবো। আচ্ছা, এই একটা জিনিস লাগে যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আর লাগে হচ্ছে নিউটন এক্সপেরিমেন্টাল ল অন কলিশন, নিউটন এক্সপেরিমেন্টাল ল অন কলিশন। আমি খাবো নি, এখন হাঁপাই গেল, আমি কই খাবো, কে আসছে বললেন ভেতরের উপরে, চেয়ারটা বসে দেখুন ফাঁকে, চেয়ারটা আছে, চেয়ারটা আছে। ছবিটা বেকার মুছলাম, আবার করতে হবে। এখানে আমার নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে দেখা যাচ্ছে না, নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আগের মতো নেই যে একটা বস্তু u1 বেগে যাচ্ছিল আর দ্বিতীয়টা হচ্ছে u2 বেগে যাচ্ছিল, তাহলে তারা সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার ফলে, এটা আমি ডিরেক্ট ইম্প্যাক্টের কথা বলছি, সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার পরে আমার ওই v1 এবং v2 বেগে যাচ্ছিল যেরকম ছিল আগে, u1 বেগে এদিকে যাচ্ছে, হচ্ছে u2 বেগে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে v1 বেগে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে v2 বেগে এদিকে যাচ্ছে, এটা। তো এখানে আমার তফাৎ হচ্ছে এখানে, ওখানে আমি বলেছিলাম যে অ্যালং এনি ডাইরেকশন, যে কোনো ডাইরেকশন বরাবর আমি ওই এই ফোর্স এই ভ্যালোসিটিগুলোকে আমি নিতে পারি। এখানে আমার লাইন অফ ইম্প্যাক্ট বরাবরই আমার এই ভ্যালোসিটিগুলোকে নিতে হবে, তার জন্য আমরা যখনই এই সমস্ত প্রবলেমগুলো করব ওই অঙ্কটাকেও লাইন অফ ইম্প্যাক্ট বরাবর নিয়ে নেব। এখানে আমার যে ইম্প্যাক্টটা ঘটেছে সেই ইম্প্যাক্টটা আমি ডিরেক্ট ইম্প্যাক্টের কথা বলছি, আমার অবলিক ইম্প্যাক্টে আমি যাব না। অবলিক ইম্প্যাক্ট হলে এইগুলো আমার সেটা অ্যাঙ্গেল হয়ে যাবে, যে v1 u1 cos থিটা, মানে অত বড় অঙ্ক আমাদের চাইনি। তাহলে আমি এখানে ডিরেক্ট ইম্প্যাক্ট যদি হয় তাহলে আমার এই যে লাইন অফ অ্যাকশন বলতে আমার সাপোজ এই দুটো সেন্টারকে আমি জুড়ে দিলাম, তাহলে ছেদ বিন্দু দিয়ে যাবে এই লাইনটা, যাই ডবলটা না হয়ে গেছে, এটা হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট। লাইন অফ ইম্প্যাক্ট অর্থ হচ্ছে যে দুটো পার্টিকেল যে পয়েন্টে সংঘর্ষ ঘটিয়েছে
সেই পয়েন্টে আমি যদি দুটো পার্টিকেলেরই ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি তাহলে একটা ইউনিক ট্যানজেন্ট পাবো, আমরা একটাই ট্যানজেন্ট পাবো, তার যেটা নর্মাল ভাবতে পারো আর কি। এরকম এটা হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট ফর দ্য ডিরেক্ট ইম্প্যাক্ট। এটা খেয়াল রাখতে হবে, যদি কলিশনটা যদি ডিরেক্ট হয় তাহলে আমার এটা হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট, অন্য ক্ষেত্রে অন্য কথা, আমি ওইদিকে যাচ্ছি না। ডিরেক্ট ইম্প্যাক্টের ক্ষেত্রে সংঘর্ষ যদি মুখামুখি হয়, ডিরেক্ট হয়, তাহলে আমার এটাকে বলা হয় লাইন অফ ইম্প্যাক্ট, সংঘর্ষের লাইন যেটা এই বরাবর সংঘর্ষটা ঘটেছিল। এবং এই ভ্যালোসিটিগুলোকে আমাকে ওই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর সেম ডাইরেকশন এবং সেম সেন্সে নিতে হবে। সেম সেন্স মানে কি, সাপোজ প্রথম যে পার্টিকেলটা আছে m1 মাসের, সে হয়তো u1 বেগে আমি বলছি এদিকে যাচ্ছে, সেকেন্ড m2 মাসের পার্টিকেলটা হয়তো u2 বেগে এদিকে যাচ্ছে, সেটা আমার ঠিক আছে আমি বললাম। এখানে হয়তো এমনটা হতে পারে যে এই পার্টিকেলটা হয়তো এদিকের থেকে আসছে আর আমার এদিকে যাচ্ছে, মানে সংঘর্ষটা আমার মুখামুখি, মানে এরকম ভাবে হচ্ছে আর কি, মানে পিছন থেকে মারছে নি, যাচ্ছিল পিছন থেকে ছেড়ে দিলে, সেটা আলাদা জিনিস, মুখামুখি সংঘর্ষ। তার মানে কি, আমার এর ভ্যালোসিটিটা এদিকে আর এর ভ্যালোসিটিটা এদিকে, তার মানে তখন কি করতে হবে, ওই সেম ডাইরেকশনে নিতে হবে। তার মানে আমার ওই u2টাকে আমার ওইদিকে ঘুরিয়ে মাইনাস করে দিতে হবে, তো ঘুরিয়ে আমার মাইনাস করে দিতে হবে এবং লাইন অফ ইম্প্যাক্ট বরাবর নিতে হবে। এবারে সেকেন্ডে যে আমার কলিশনের পরে যে দুটো ভ্যালোসিটি আমার হচ্ছে পার্টিকুলোগুলোকে, সেগুলো আমার ওই সেম ডাইরেকশন সেম সেন্সে নিতে হবে, মানে এদেরকে আমি যে সেন্সে নিয়েছিলাম মানে অ্যালং লাইন অফ ইম্প্যাক্ট, এবং এর ডাইরেকশনটা হচ্ছে আমার ওয়েস্ট থেকে ইস্টে সেম, v1টা v2টাকে আমার সেভাবে নিতে হবে। এখানে এই লাইন অফ ইম্প্যাক্টের কনসেপ্টটা একটু আছে, বাদ বাকি আমার ওর মতনই ছবিটা। তো কি বলছে আমার, যে কোনো একটা পার্টিকেলটা যদি আমার ইলাস্টিসিটি আমার ই হয়, মানে দুটো পার্টিকেল সেম পার্টিকেল আছে এবং এদের ইলাস্টিসিটি যদি ই হয়, তাহলে v2 মাইনাস v1 ইকুয়াল টু ই ইন্টু u1 মাইনাস u2, সিকুয়েন্সে খেয়াল করবে, এভাবে কিন্তু লিখতে হবে। এই যে v2 মাইনাস v1 সমান ই ইন্টু u1 মাইনাস u2, ওই আগে পরে মাইনাস এখানে গোলমাল হয়ে যেতে পারে, এখানে v2 আগে আছে, এখানে u1টা আগে আছে, এখানে v2 মাইনাস v1 সমান ই ইন্টু u1 মাইনাস u2, যেখানে ইটাকে বলা হয় আমার এখানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, বা এটাকে আমার ইলাস্টিসিটিও বলা হয়, ইলাস্টিসিটি মনে নাম, ইলাস্টিসিটি, এইটা ভালো নামকরণ, ইলাস্টিসিটি বলা হয়। এরপরে এই ই এর মানটা আমার অলওয়েজ ক্লোজ ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে থাকে। যদি আমার ই এর মানটা এখানে আমার যদি ই এর মানটা যদি 0 হয়, তাহলে বলবো যে আমার ওই যে পার্টিকেলগুলো আমার দুটো পার্টিকেলেরই আমি ইলাস্টিসিটি সেম ধরেছি ই, তাহলে আমার এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই যদি 0 হয়, তাহলে বলবো আমার ওই পার্টিকেলগুলো হচ্ছে আমার ইনইলাস্টিক, মানে এর ইলাস্টিসিটি ধর্ম নাই, মানে তার টানলেও বাড়বে নি, ইলাস্টিসিটি ধর্ম আমার নাই, টানলেও বাড়বে নি মানে তার ইলাস্টিসিটি ধর্ম নাই আর কি, টানলে মানে ড্রপ খাবে নি আর কি, এরকম কিছু একটা জিনিস, ইলাস্টিসিটি ধর্ম আমার নাই। যদি আমাদের ই ইকুয়াল টু 1 হয়, তাহলে বলবো এটা হচ্ছে আমাদের পারফেক্টলি ইলাস্টিক, পার্টিকেল গুলো হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। v2 মাইনাস v1 সমান ই ইন্টু u1 মাইনাস u2, যেখানে ই হচ্ছে আমার ইলাস্টিসিটি পার্টিকেলটার যারা ইম্প্যাক্ট ঘটাচ্ছে, এই ই এর মানটা সবসময় ক্লোজ ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে থাকে। ই এর মানটা 0 হলে বলবো ইম্প্যাক্ট পার্টিকেলগুলো বা যারা কলিশন ঘটাচ্ছে তারা হচ্ছে আমার ইনইলাস্টিক পার্টিকেল। যদি ই এর মানটা 1 হয় তাহলে পার্টিকেলগুলো পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক বলে কোনো বস্তু সাধারণত হয় না, সবসময় আমার ই 0 আর 1 এর মাঝখানে থাকে। ইনইলাস্টিসিটি হতে পারে কিন্তু পারফেক্টলি ইলাস্টিক বলে কিছু হয় না। আচ্ছা, যা আছে আচ্ছা লিখে দিচ্ছি। ইফ u1 and u2
be the components of velocity. If u1 and u2 be the components of velocity, velocities of two colliding bodies, along the line of impact, immediately before impact, মানে সংঘর্ষ ঘটার জাস্ট আগের যে বেগগুলো সেগুলোর কথা বলছে। along the line of impact, immediately before impact, two colliding bodies along the line of impact immediately before impact, and v1, v2 their corresponding component velocities just after impact, along the same line in the same sense, then v2 minus v1 equal to E into u1 minus u2. v2 minus v1 সমান E into u1 minus u2. যা বললাম লিখো। E is called coefficient of restitution or elasticity. তোমাদের 0 less equal to E less equal to 1. If E equal to 1, then body are inelastic. If E equal to equal to 1, imply করছে body is perfectly elastic, আর E equal to 0, body is inelastic. হয়েছে? এরপর দেখো কি সুন্দর ইন্টারেস্টিং অঙ্ক, এই দুটোকে অ্যাপ্লাই করে ইন্টারেস্টিং অঙ্ক আছে। এই ছবিটা বারবার আমি মুছছি আর বারবার করতে হচ্ছে। এ বিলিয়ার্ড বল, ওই বিলিয়ার্ড বল আগে জানিনি কি বটে, মানে কিছু যা একটা বল বটে আর কি। এ BILLIARD, এ বিলিয়ার্ড বল, BILLIARD কিছু একটা বটে, আমি জানিনি বাবু। এ বিলিয়ার্ড বল impings directly, গুগলে দেখতে হবে কি বটে বিলিয়ার্ড বল মানে। A billiard ball impings directly, BILLARD, a billiard ball impings directly, IMPINGS, impings directly on another equal ball at rest. On another equal ball, the question চলছে, on another equal ball at rest, full stop. Prove that their velocities after impact, are 1 minus E is to 1 plus E. Where E is the coefficient of
restitution, comma দিয়ে where E is the coefficient of restitution. তাহলে কি বললাম, এ বিলিয়ার্ড বল ইম্পিং ডাইরেক্টলি, তাহলে ওই ইম্পিং ডাইরেক্টলিটার নিচে আন্ডারলাইন করো। অন অ্যানাদার ইকুয়াল বল, ওই যে ইকুয়াল বলের নিচে আন্ডারলাইন করো। হচ্ছে এ বিলিয়ার্ড বল ইম্পিং ডাইরেক্টলি, মানে আমরা ডাইরেক্ট ইম্প্যাক্টে আছি, মানে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, সেটা পেছন থেকে হতে পারে বা দূরের থেকে বিপরীত দিক থেকে আসতে পারে, মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, মানে এরকমটা হবে না যে হয়তো কোনো একটা পার্টিকেল এদিকের থেকে আসছে আর এদিকের থেকে আসছে, ওই সংঘর্ষ হচ্ছে, এটা অবলিক ইম্প্যাক্ট, আমার মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এরকম। A billiard ball imping directly, আচ্ছা, and another equal ball, এটা at rest। আচ্ছা ঠিক আছে, কি বললাম যে একটা another equal ball, একটা বল আমার, এটা আরেকটা বল কি আছে, রেস্টে আছে বলছে, another equal ball be at rest। দুটো বল আমি নিয়েছি, আমরা লাইন অফ ইম্প্যাক্টটাকে আগে ড্র করি। লাইন অফ ইম্প্যাক্ট, এটা হচ্ছে সাপোজ লাইন অফ ইম্প্যাক্ট, যেহেতু ডিরেক্ট ইম্প্যাক্ট বলেছে, এটা লাইন অফ ইম্প্যাক্ট। কি হয় আমাদের, কি বলেছে, এ বিলিয়ার্ড বল ইম্পিং ডাইরেক্টলি, তাহলে ডাইরেক্ট ইম্প্যাক্ট করেছি। অন অ্যানাদার ইকুয়াল বল, মানে যে বলটা নিয়েছি সেটা হচ্ছে ইকুয়াল বল, তার মানে দুটোরই মাস হচ্ছে আমার সেম, দুটোরই মাস হচ্ছে আমার সেম, সমস্ত প্রপার্টি সেম, কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি যেটা ই সেটাও সেম, সব সেম, এটা হচ্ছে এম, এটারও মাস হচ্ছে আমার এম, ইকুয়াল বল যেহেতু বলেছে। তাহলে বল, দ্বিতীয় বলটা কি আছে, রেস্টে আছে, তার মানে এখানে যে U2, এই যে এটা হচ্ছে কত, ইকুয়াল টু 0। সে কোন দিকে যাচ্ছে, সাপোজ আমি এদিকে বরাবর রেখে নিলাম। প্রুভ দ্যাট, আচ্ছা আর কিছু বলা নাই, প্রুভ দ্যাট দেয়ার ভ্যালোসিটি আফটার ইম্প্যাক্ট, প্রুভ দ্যাট দেয়ার ভ্যালোসিটি ইজ আফটার ইম্প্যাক্ট। আচ্ছা কি চেয়েছে আমার, সাপোজ সংঘর্ষের পরের বেগটা হচ্ছে এটা V1, এটা হচ্ছে V2, সেম ডাইরেকশনে নিচ্ছি এদিকে আর এদিকে। কি বলেছে, দেয়ার ভ্যালোসিটি, মানে V1 ইজ টু V2, এই সংঘর্ষের পরের যে ভর বেগ তাদের অনুপাতটা দেখাতে হবে, E1 মাইনাস E ইজ টু 1 প্লাস E, এটা আমার দেখাতে বলেছে। তাহলে সবাই যখন বলেছি, এটা বলে দিই যে U1 বেগে আমার একটা পার্টিকেল এদিকে যাচ্ছিল, সেকেন্ড পার্টিকেলটা যেটা সেম মাসের বা সেম প্রপার্টির একটা পার্টিকেল ফিরেছিল, যাই করে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে, যেটা 1 নাম্বার কেসে ছিল আমার, ধাক্কা মারার পরে এটা আমার V1 বেগে যাচ্ছে, এটাও আমার V2 বেগে যাচ্ছে, অ্যালং সেম সেন্স অ্যান্ড সেম লাইন অফ অ্যাকশন, ওই সেম লাইন অফ ইম্প্যাক্ট বরাবর এবং সেম সেন্সে। তাহলে আমার দুটো এখানে লাগাতে হবে, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আমার এটা নির্ণয় করতে, আমি এটা আমার চাইছি, তো দেখো তোমরা লিখো না, আমি বলবো। আমি প্রথমে লাগাচ্ছি ওই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে কি বলছে, যে সংঘর্ষের আগের ভরবেগ আমি মুখস্থ লিখে দিলাম, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটা তাহলে বসাচ্ছি, m1 u1 প্লাস, এটা তো u2 তো আমার 0, তাহলে ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এটা যেহেতু আমার u2 টা হচ্ছে 0, তাহলে এটা আমি পেলাম। আচ্ছা দেখো এখানে মাসগুলো ইকুয়াল বলা আছে, তার মানে মাসগুলো আমি এখানে এই সাফিক্সগুলো কেটে দিলাম, একটাই মাস, আমরা পরের লাইনে আবার বলতে পারি u1 ইকুয়াল টু v1 প্লাস v2, এটা তাহলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগালাম। আর একটা আছে আমার, কি বললাম, ওই নিউটন এক্সপেরিমেন্টাল ল, নিউটন এক্সপেরিমেন্টাল ল, নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে, যে v2 মাইনাস v1 সমান e ইন্টু u1 মাইনাস u2, তাহলে পাচ্ছি আমরা v2 মাইনাস v1 ইকুয়াল টু e ইন্টু, দেখো এটা u1
যেহেতু u2 0 u1 তার মানে আবার u1 এর মানটা আমি এক নম্বরে পেয়ে আছি কত v1 প্লাস v2 তাই না বাই 1। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি v1 বাই v2 মানে v2 টাকে এদিকে আনলে v2 ইন্টু 1 মাইনাস ই সমান v1 ইন্টু ই প্লাস 1। তার মানে পাচ্ছি আমরা v1 বাই v2 সমান 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, that is v1 is to v2 equal to 1 minus e is to 1 plus e। এটা তাহলে পেয়ে গেলাম, এই হচ্ছে কাজ। লিখো let m be the mass of the two billiard balls, let m be the mass of the two billiard balls and u1 আচ্ছা ওখানে টু বিলিয়ার্ড না করে লিখো let m be the billiard ball, শুধু বিলিয়ার্ড বল করো, m be the mass of the billiard ball and u1 its velocity just before impact, and u1 its velocity just before impact, and v1 v2 দেখা যাচ্ছে নাকি ঠিক আছে যাচ্ছি। আমি এখন মেসেজগুলো দেখলাম এই মাত্র। কি বললাম যে let m be the mass of the billiard ball and u1 its velocity just before impact, and v1 v2 the velocity of the two equal masses, and v1 v2 the velocities of the two equal masses just after impact, then by principle of conservation of linear momentum, দেখো যদি বুঝতে পারো তো ভালো, নাহলে ভেঙে ভেঙে লিখবে। u2টাকে একবার 0 বসাবে এইখানটাতে, প্লাস m2 ইন্টু 0 সমান এটা, এক নাম্বার। নিচে লেখা কিরকম ভাবে by Newton experimental law, এটা v2 minus v1 সমান e into u1 minus u2, তার মানে যা আছে লিখে লিখে যাও হয়ে যাবে। নেক্সট লিখো a ball, একই রকম a ball moving with velocity u, a ball moving with velocity u, a ball moving with velocity u
কমা দিয়ে imping directly on an equal ball B, capital B, on an equal ball capital B with velocity v, with velocity v, ছোট হাতের v, with velocity v in the opposite direction. নাম ছিল হতো এখানে in the opposite direction. Full stop here. If the coefficient of elasticity is E, if the coefficient of elasticity is E, and after the impact, ball comes to rest, then একই রকম u by v equal to কত, then u by v equal to কত, then find the value of u by v. আচ্ছা, তাহলে এখানেও দেখো কি বলা আছে, ডিরেক্ট ইম্প্যাক্ট বলা আছে আর ইকুয়াল বল বলা আছে, দুটো বল আছে। একটা বল কি করছে, ইউ বেগে যাচ্ছে এবং ইম্পিং ডাইরেক্টলি অন অ্যান ইকুয়াল বল বি, বি নামের একটা ইকুয়াল মানে সমস্ত প্রপার্টি সেম, তার সঙ্গে ধাক্কা খাচ্ছে। কত বেগে ধাক্কা খাচ্ছে? আচ্ছা, যে বলটা বলছে উইথ ভ্যালোসিটি ইকুয়াল বল বি উইথ ভ্যালোসিটি ভি ইন দ্য অপোজিট ডাইরেকশন, যে বলটা অপোজিট দিক থেকে ভি ভ্যালোসিটি নিয়ে আসছিল। বলছে ইফ দ্য কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি ইজ ই, যদি আমার ইলাস্টিসিটিটা আমার ই হয় এবং আফটার দ্য ইম্প্যাক্ট বল কামস টু রেস্ট, কোন বলটা, যে বলটা যাই করে ধাক্কা লাগাচ্ছে সেই বলটার কথা বলছে, অ্যান্ড আফটার দ্য ইম্প্যাক্ট বল কাম টু রেস্ট, দেন ইউ বাই ভি ইকুয়াল টু কত। তাহলে কি বললো যে একটা ইকুয়াল বল, দুটোই বলা হচ্ছে ইকুয়াল, এই বলটা u1 বেগে যাচ্ছিল, বেগটা কত বলা আছে এখানে ইউ বলা আছে, ইউ বেগে আমার এই বলটা, এখন এটা হচ্ছে আমার ইউ আর কি। সেকেন্ড বলটা কি বললাম যে এই বলটা ভি বেগে বলছে অপোজিট দিক থেকে আসছে, বলা আছে না যে বি হচ্ছে যে অপোজিট অন্য যে বলটা উইথ ভ্যালোসিটি ভি ইন দ্য অপোজিট ডাইরেকশন, তার মানে সে u2 বেগ নিয়ে এখানে যেরকম আছে এদিক থেকে আসছে, দ্যাট ইজ বলতে চাইছে আমাকে যে ভি বেগ নিয়ে অপোজিট দিকের থেকে আসছে, তার মানে বেগটা আমার ভিটা এদিকে, তাহলে আমাকে এই সেম ডাইরেকশন নিতে গেলে এটা মাইনাস ভি করতে হবে, তাহলে যা আছে তার মানে এটা আমার মাইনাস ভি করতে হবে, তাহলে মাইনাস ভিটাই হচ্ছে আমার u2 এখন, তাই না। এরপরে সংঘর্ষ ঘটার পরে এদের বেগগুলো কি হচ্ছে, যে বলটা ধাক্কা মানে লেগেছিল এভাবে গিয়েছিল, মানে প্রথমের যে বলটা সেই বলটা বলছে রেস্টে চলে আসছে, তার মানে এখানে এই v1 এটা হচ্ছে ইকুয়াল টু 0 এবং v2 কথা বলা নাই, মানে v2 আমার দিকে চলছে, v2 আমার ওদিকে যা আছে থাকলো। এই হচ্ছে আমার কাজ, দেখো অঙ্কটা বুঝতে পারো কিনা। বলছে এ বল মুভ উইথ ভ্যালোসিটি ইউ, একটা বল ইউ বেগে যাচ্ছিল, মানে এই যে এই বলটা যাচ্ছিল, সে বি নামক একটা বলের সাথে কি করছে, এটা হচ্ছে বি বলটা, যদি না এখানে লিখে রাখতে পারো, এটা হচ্ছে আমার বি বলটা, বি নামক একটা বলের সাথে কি করছে ধাক্কা লাগাচ্ছে, যে বি বলটা কি হচ্ছিল উইথ ভ্যালোসিটি কত বেগ নিয়ে যাচ্ছিল, ভি বেগ নিয়ে, কোন দিকে যাচ্ছিল, ইন দ্য অপোজিট ডাইরেকশন, প্রথম পার্টিকেলটা যেদিকে যাচ্ছিল তার অপোজিট ডাইরেকশন, মানে সেম ডাইরেকশন নেওয়ার জন্য ওদিকে ঘুরাই আমি মাইনাস ভি করে দিলাম, মাইনাস ভিটাই হচ্ছে আমার এখন u2। if the coefficient of elasticity E and after the impact ball come to rest, কোন বল, যে বলের কথা আমি বলছি যে ইউ বেগে যাচ্ছিল, তাহলে সেই বলটা আমার রেস্টে চলে এলো, মানে v1 ইকুয়াল টু 0 হয়ে গেল, এবং এ একটা নির্দিষ্ট করে থাকবে v2 বলছি, তাহলে বলছে u বাই ভি, তার মানে u বাই ভি ইকুয়াল টু কত, এই মানটা আমার পেয়েছে। তাহলে এই একই রকম আগের মতনই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম,
প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি লাগাই তাহলে দেখো আমি এটা একবারে লাগাচ্ছি, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ, তাহলে দুটোরই মাস সেম, তাহলে m1 u1 প্লাস সংঘর্ষের আগের ভরবেগ যদি না লাগাতে পারো লিখে করবে m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা তার মানে এখান থেকে পাচ্ছি আমরা m কেটে যাচ্ছে, মানে u মাইনাস v ইকুয়াল টু v2 এর একটা নাম্বারিং দিয়ে রাখলাম। এটা এইভাবে করে দাও, আর অত লিখতে হবে না, একটা লিখেছি তো। একই রকম ভাবে নিউটন এক্সপেরিমেন্টাল ল কি বলছে যে v2 মাইনাস v1, তুমি লিখতেও পারো না, v2 মাইনাস v1 না লিখলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। v2 মাইনাস v1 সমান e ইন্টু u1 মাইনাস u2। এটা তাহলে পাচ্ছি আমরা v2 মাইনাস v1 সমান e ইন্টু u1 মাইনাস u2। তাহলে পাচ্ছি এখান থেকে v2 ইকুয়াল টু e ইন্টু u প্লাস v। আচ্ছা, তাহলে 1 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারটা কাজে লাগিয়ে দিচ্ছি। তাহলে অতএব সো বাই হেল্প অফ 1 we get u minus v equal to e into u plus v। দেখো চলে আসছে, ইউটা কমন দিলে হচ্ছে এখান থেকে 1 মাইনাস e সমান e প্লাস 1, দ্যাট ইজ u বাই v ইকুয়াল টু e প্লাস 1 বা 1 প্লাস e বাই 1 মাইনাস e, 1 প্লাস e বাই 1 মাইনাস e। একই অঙ্ক ছিল, জাস্ট আমার ডাইরেকশনটা একটু চেঞ্জ করা ছিল। এবারে একটা খুব ভালো অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটা পড়ে দিতে পারে। হ্যাঁ, লিখো a shot of mass m is fired, a shot of mass m is fired ক্যাপিটাল হলে বলে দেবো, a shot of mass m is fired fired from a gun of mass capital M, from a mass of কি বললাম, gun of mass capital M, from a gun of mass capital M with velocity u relative to the gun, with velocity u relative to the gun. Find the actual velocity of the shot and the gun. Find the actual velocity of the shot and the gun. Shot এবং gun এদের অ্যাকচুয়াল ভ্যালোসিটিটাকে নির্ণয় করো। কি বলা আছে, একটা বন্দুক থেকে একটা গুলি ছোড়া হচ্ছে, আমি তো ছবি হয়তো ভালো করতে পারবো না, একটা বন্দুক থেকে একটা গুলি ছোড়া হচ্ছে, এটা আমার বলতে আটাতে ডিবার মানে বন্দুক আর কি। হ্যাঁ, এখানে একটা মাস বেরোচ্ছে, একটা শট গুলি কি
কি করছে, মানে ফায়ার করা হচ্ছে, তাকে বন্দুকটা চালানো হচ্ছে, যাতে করে কি হচ্ছে একটা এম মাসের একটা গুলি বেরাচ্ছে। আর ক্যাপিটাল এমটা হচ্ছে আমার কি, এই যে গানটা আছে, বন্দুকটা আছে তার মাস, এবং স্মল এমটা হচ্ছে ওই যে শট যেটা, তার শট বলছি, ওই যে যে গুলিটা আছে তার মাসটা, যে গুলিটা এখান থেকে বেরাচ্ছে তার মাসটা হচ্ছে আমাদের ছোট হাতের এম। কি দেওয়া আছে আমাকে, দুটো মাস দেওয়া আছে, মাস অফ দ্য শট আর মাস অফ দ্য গান। আর কি দেওয়া আছে, একটা ভ্যালোসিটি দেওয়া আছে ইউ, যেটা কি, এটা হচ্ছে আমার রিলেটিভ ভ্যালোসিটি দেওয়া আছে, বলা আছে যে উইথ ভ্যালোসিটি ইউ রিলেটিভ টু দ্য গান। ইউটা কি, রিলেটিভ ভ্যালোসিটি অফ দ্য শট, কি বলা ছিল, ইউটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য শট, তাই না? মাস এম, এ শট অফ দ্য মাস এম ইজ ফায়ার্ড ফ্রম এ গান অফ মাস ক্যাপিটাল এম উইথ ভেলোসিটি ইউ। হ্যাঁ, মানে কত বেগে যাচ্ছে শটটা, মানে গুলিটা, সেটা হচ্ছে ইউ বেগে যাচ্ছে। কিরকম, এটা মানে গানের সাথে সম্পর্কিত, এটা ইউ, ইউটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য শট, দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য শট অ্যান্ড দ্য গান। আচ্ছা, তাহলে কি চেয়েছে আমাকে, অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য শট অ্যান্ড দ্য গান চেয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ শট হচ্ছে এটা, আর অ্যাকচুয়াল ভেলোসিটি অফ গান হচ্ছে এটা। লিখে রাখো, লেট ভি সাফিক্সে এস এ হচ্ছে আমার ইকুয়াল টু অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য শট আর অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য গান। অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য সাফিক্সে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য গান। তাহলে আমার যেগুলো দেওয়া ছিল আর যেটা বার করতে হবে সেগুলো আমি লিখে ফেলেছি। এরপরে জিনিসটা আমরা বুঝছি। কি বললাম, যে একটা ক্যাপিটাল এম মাসের একটা বন্দুক আছে, সেখান থেকে কি করা হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে, যে গুলিটা বেরাচ্ছে তার মাসটা হচ্ছে কত, ছোট হাতের এম। এরপরে যখন আমরা ফায়ার করি তখন দেখবে কি হয়, বন্দুকটা পিছনের দিকে পিছিয়ে যায় না? তাহলে যখন আমরা ফায়ার হচ্ছে তখন বন্দুকটা পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে আর গুলিটা আগের দিকে প্রবল বেগে চলে যাচ্ছে। তাহলে এখানে বন্দুকের ভ্যালোসিটিটা হচ্ছে কম, আর এখানে গুলির ভ্যালোসিটিটা হচ্ছে আমার বেশি। এই যে গুলিটা যে বেরাচ্ছে, গুলিটা যদি বন্দুকটাকে পেছন দিকে না ঠেলতো তাহলে তার যে ভ্যালোসিটি সেটা একটু বেশি হতো। এখানে গুলিটা যে বেগে বেরাচ্ছে সেটা বলা আছে ইউ, যে বেগে বেরাচ্ছে সেটা হচ্ছে ইউ। তাহলে ইউটা যদি আমার ইউটা কিন্তু গুলিটার আমার অ্যাকচুয়াল ভেলোসিটি নয়। এই গুলি করার সময় বন্দুক যখন আমার গুলিটা বেরাচ্ছে তখন সে বন্দুকটাকে সে কিছুটা পিছনের দিকে ঠেলছে, যেতে পারছে না বলে সে গুলিটা আগের দিকে বেরিয়ে যাচ্ছে, এই তো কেস। তাহলে এখানে আমার যে গুলিটা আমার যে বেগে বেরাতো সেই বেগটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য শট। গুলিটার অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য শট হচ্ছে, আমি এটা বলেছি, এটা আমার বার করতে হবে। যদি আমার এরকম রিলেটিভ ভেলোসিটিটা দেওয়া থাকে তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি কত, আর এখানে গানটার আমার অ্যাকচুয়াল ভেলোসিটি কত। দেখো, তো আমার এখানে রিলেটিভ ভেলোসিটি মানে কি, রিলেটিভ ভেলোসিটি মানেই হচ্ছে আমার এদের দুজনের ডিফারেন্সটা। ইউটা ইউ বেগে বেরোচ্ছে, তাহলে কার বেগ বেশি, শটের বেগ বেশি, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য শট মাইনাস অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য গান। এটাই হচ্ছে আমার ডেফিনেশন অফ রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি অফ দ্য শট ইকুয়াল টু এই যে দুজনের অ্যাকচুয়াল ভেলোসিটির যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি অফ দ্য শট। বুঝতে পারলে? এরপরে আমার যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ তারা হচ্ছে আমার সমান হয়। সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ আমার সমান হয়। তাহলে দেখো, এখান থেকে এম মাসের একটা পার্টিকেল তো বেরাচ্ছে, তাহলে বেরানোর আগে মানে গুলিটা করার আগে আমার দুজনেই স্থির ছিল,
মানে যেটা গুলিটা সেটাও আমার চুপচাপ বন্দুকের ভিতরে বসেছিল, আর বন্দুকও চুপচাপ ছিল, মানে কোনো লড়াচড়া ছিল না। তার মানে সংঘর্ষের আগে আমার বন্দুক এবং যে গুলি তাদের ভরবেগ মানে বেগটা জিরো, মানে ভরবেগটা জিরো। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ, তাহলে এম বন্দুকটা রেস্টে ছিল, গুলিটা রেস্টে ছিল। সংঘর্ষের পরের ভরবেগ, তাহলে এম এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালোসিটি, গানের যেটা অ্যাকচুয়াল ভ্যালোসিটি সেটা হচ্ছে এটা, এবং গুলিটার যেটা অ্যাকচুয়াল ভ্যালোসিটি সেটা হচ্ছে এটা, শটটার যেটা অ্যাকচুয়াল ভ্যালোসিটি সেটা হচ্ছে এটা। তাহলে আমরা কি বলতে পারছি? আচ্ছা দাঁড়াও, এখানে আমার সেম মানে আমি এখানে ডাইরেকশনটা ভুল নিয়েছি। আমার এমনিতে ভ্যালোসিটি, অ্যাকচুয়াল ভ্যালোসিটি অফ দ্য গান যেটা, সেটাতে আমার কাজ করছে এদিকে, যেটা ভি এ জি, এটা কোন দিকে, এটা পিছন দিকে পেছাবে। আর যেটা ভি এ এফ, যেটা শর্টটা সেটা এদিকে যাচ্ছে। আমি এই ডাইরেকশনটা এদিকে নিলাম, ঠিক আছে, কিন্তু ই তো এদিকে আসছে, তাহলে এদিকে যদি নিতে চাই একে আমি, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাই না? মানে এটা আমার নিচে হতে অরিজিনালি মাইনাস ভি এ জি এদিকে যাচ্ছে, আর এদিকে ভি এ এফ এটা এদিকে যাচ্ছে। এখানে আমার দুজনেই জিরোতে ছিল। এর উপরটা আমরা রেজিস্টারটা প্রথমের জায়গায় লিখি, সংঘর্ষের আগেরটা, সংঘর্ষের পরের নিচে লিখছিলাম তো, তাই সেইভাবে লিখলাম। তাহলে আমার এখানে ভুল লিখেছি আমি, মাইনাস ভি এ জি হবে, মাইনাস ভি এ জি। ঠিক আছে, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস এম ইন্টু ভি এটা ইকুয়াল টু আর কি এম ইন্টু ভি এস এ। আমার কি চেয়েছে? এই দুটো চেয়েছে, এক নাম্বার থেকে বসিয়ে দিচ্ছি, যে কোনোটা বসাও। ভি এস এ ইকুয়াল টু ইউ প্লাস ভি জি এ করলে আমার এখান থেকে দেখো ভি জি এ এর মানটা কত আসছে, ভি এ জি ইকুয়াল টু কত আসছে দেখো না, এম ইউ বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ভি এ জি এটা। একই রকম ভাবে আমার অতএব এক নাম্বার থেকে ভি এস এ ইকুয়াল টু ইউ প্লাস ভি জি এ ইউ প্লাস এম ইউ বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইকুয়াল টু, কোনটা কাটছে, এম ইউ, এটা কেটে গেলে এম ইউ বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম।
ইউটা হচ্ছে আমাদের কি বললাম রিলেটিভ ভেলোসিটি না, তো মানে VSA মাইনাস VGA। ঠিক আছে চলো, আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা, জাস্ট থিওরিটা বলি, তো প্রচুর চিৎকার করা হয়ে গেল, গলাটা আমার। Direct impact of a smooth sphere, direct impact of a smooth sphere on a fixed plane, খুবই সোজা, fixed plane, direct impact of a smooth sphere on a fixed plane। সাপোজ ধরো যে কোনো একটা বল, এটা এ নামক একটা বল, আমি এখান থেকে হয়তো উপর থেকে আমি কোনো ভেলোসিটি দিচ্ছি না, জাস্ট ছেড়ে দিচ্ছি। আমার মেঝে নিচে আছে, সেই মেঝেটা হচ্ছে আমার এটা। তাহলে যখন ছেড়ে দিলাম রেস্ট থেকে, মানে এখানে আমার ভেলোসিটি 0 ছিল, সেখান থেকে সে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এসে আঘাত করবে। ধরলাম আমার ইউ বেগে আঘাত করছে, হয়েছে। আমি ধরলাম যে জায়গা থেকে পড়ছে বলটার নাম হচ্ছে, মানে এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে আমার পড়ছে পার্টিকেলটা, যেখানে টাচ করছে সেটা হচ্ছে বি। এভাবে ধরছি আমি, মানে পরে আমার কাজে লাগবে। এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে কি বললাম যে রেস্ট থেকে একটা পার্টিকেলকে আমি মেঝের উপরে ফেলে দিচ্ছি, জাস্ট ছেড়ে দিচ্ছি, কত বেগে ধাক্কা খাচ্ছে, ইউ বেগে ধাক্কা খাচ্ছে। যেহেতু আমার এটা ইলাস্টিসিটি ধর্ম আছে, তাহলে কি হবে, পার্টিকেলটা উপরের দিকে কিছুটা উঠবে। কতটা উঠবে, নিশ্চয়ই এতটা উঠবে না, যেহেতু কোনো বেগ দিয়ে ছুড়িনি আমি, একটা বেগ দিয়ে ছুড়লে হয়তো উপর দিকে ড্রপ খেয়ে চলে যেত। যেহেতু আমি ছেড়ে দিই জাস্ট, মানে কি হবে আমার, মানে কতটা জায়গায় তার ধর্মের উপর ডিপেন্ড করবে, মানে এখানে আমার ওই তার ইলাস্টিসিটি ধর্মের উপর ডিপেন্ড করবে। তো আমার হয়তো এই বি পয়েন্টটার থেকে আবার পার্টিকেলটা একটু উপরে উঠবে। তাহলে আমি ধরলাম এই পয়েন্টটা আমার হচ্ছে বি পয়েন্ট, মানে এই পয়েন্টটাকে আমি ছবি হিসাবে এখানে লিখছি আর কি, পয়েন্ট আমার এটাই। এখান থেকে আমার কি হলো, পার্টিকেলটা আবার উপরের দিকে উঠবে, এখানে উঠলো। এখানে উঠলো, যখন উঠছে তখন ধরলাম যে ভি বেগে আমার উঠছে, কোথায় পৌঁছালো, সাপোজ সি তে পৌঁছালো, মানে এই পয়েন্টটা সি পয়েন্ট আলাদা, এ থেকে বি তে এলো, আবার বি থেকে সে সি তে গেল, হয়েছে। সি তে ভেলোসিটি 0 হলো, আবার সে বি পয়েন্টে ফিরে আসবে, করে আবার সে আর খুব কম উচ্চতায় উঠবে। তাহলে বি পয়েন্ট থেকে আবার সে, না এখানে দুটো কেস ঘটবে, আবার উঠবে আবার নামবে, হ্যাঁ। কিন্তু এখানে একটাই কেস, একবার নামলো, যেটা উঠছে ডিস্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে, আবার এখান থেকে সে ড্রপ খাবে, আবার এভাবে যাবে। আমি আর ছবি ডিরেকশন দিয়ে দিচ্ছি নি, মানে এরকম কেসটি আমার হবে। এভাবে আস্তে আস্তে পার্টিকেলটা ড্রপ খেতে একসময় তার ভেলোসিটি 0-তে পৌঁছে যাবে। প্রথম আমি যে উচ্চতা থেকে পার্টিকেলটাকে ছেড়েছিলাম, সাপোজ পার্টিকেলটা আমার এইচ উচ্চতা থেকে ছেড়েছিলাম, এবং এখান থেকে আমার এই মেঝেতে আসতে সময় লেগেছে হচ্ছে টি সেকেন্ড। যখন আমার এটা বলা হয় রিবাউন্ড, যখন একবার পার্টিকেলটা রিবাউন্ড করছে মানে ঘুরে যাচ্ছে, তখন আমার ধরলাম যে উচ্চতায় উঠছে সেটা সি উচ্চতা, তাহলে বি সি যে ডিস্টেন্সটা সেটা ধরলাম হচ্ছে এইচ ড্যাশ, মানে নতুন এইচ, এবং টাইমটা লেগেছে উঠতে যেটা হচ্ছে টি ড্যাশ। আবার সিমিলারলি সে এইচ ড্যাশ হাইট নেমেছে,
কত সময়ে, টি ড্যাশ সময়ে, একই সময়ে। তারপর কি হচ্ছে, বি থেকে আবার সে কি করছে, বি এ বি সি ডি উচ্চতায় হয়তো উঠেছে, ওটা আমার একটা কন্টিনিউ চলছে ডট ডট করে আর কি, এটা চলতে থাকছে, ওটা এক সময় আমার ভ্যালুটা 0 হবে। তো দেখো এখানে খুব সুন্দর কিছু রিলেশন আছে, আমরা ওই রিলেশনের প্রমাণে যাচ্ছি না, জাস্ট আমরা মনে রাখবো। পার্টিকেলটার এই যে প্রথম যে রিবাউন্ডটা হচ্ছে, মানে একবার ড্রপ খেয়ে যে উঠে যাচ্ছে, যে হাইটে উঠছে সেটা হচ্ছে এইচ ড্যাশ। এই এইচ ড্যাশ সমান, মানে প্রথম রিবাউন্ডের পরে যে উচ্চতায় উঠছে সেই উচ্চতাটা এইচ ড্যাশ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু এইচ। কি বললাম, স্কোয়ার ইন্টু এইচ, ই হচ্ছে ওই ইলাস্টিসিটি ধর্ম, ইলাস্টিসিটি, মানে এই এইচ ড্যাশ ইকুয়াল টু একটা স্কোয়ার ইন্টু আগের এইচটা, সেম কন্ডিশন ফলো করে করে যাবে। নেক্সট আমরা এখান থেকে কি পাবো, এইচ ডবল ড্যাশ পাবো, তাহলে এইচ ডবল ড্যাশ ইকুয়াল টু কি হবে, স্কোয়ার ইন্টু কত, আগের এইচটা, আগের এইচ কে, এইচ মানে হচ্ছে এখানে এইচ ড্যাশ আগেরটা, তাহলে এইচ ড্যাশ মানে আবার কত, স্কোয়ার ইন্টু এই যে করে রেখেছি এইচ ড্যাশ মানে স্কোয়ার এইচ, তার মানে ই টু দি পাওয়ার 4 ইন্টু এইচ, এটা পাচ্ছি আমরা। সিমিলারলি এইচ ট্রিপল ড্যাশ মানে সেকেন্ড রিবাউন্ডের পরে, ড্যাশ দ্বারা আমি রিবাউন্ডটাকে বুঝতে পারবো, সেকেন্ড রিবাউন্ডের পরে যে উচ্চতায় উঠেছে সেটা হচ্ছে এইচ ডবল ড্যাশ, সরি এইচ ট্রিপল ড্যাশ, এটা হচ্ছে ফার্স্ট রিবাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড রিবাউন্ড, মানে এক কম হচ্ছে এখানে, ইকুয়াল টু স্কোয়ার ইন্টু কত হবে, এইচ ডবল ড্যাশ মানে আগের এইচটা, ইজ ইকুয়াল টু স্কোয়ার ইন্টু এইচ ডবল ড্যাশ মানে কত, এইচ ডবল ড্যাশ মানে স্কোয়ার টু দি পাওয়ার 4 ইন্টু এইচ, তার মানে ই টু দি পাওয়ার 6 ইন্টু এইচ, করে আমার ডট ডট করে সো অন, এটা চলছে, এভাবে প্রসেসটা চলতে থাকবে। সিমিলারলি টাইমের ক্ষেত্রে কিরকম হয়, তাহলে একটা এইচ ড্যাশ, এইচ ডবল ড্যাশ, এইচ ডবল ড্যাশ, এইচ ট্রিপল ড্যাশ, এভাবে একটা এইচ এর জায়গা পাচ্ছি। সিমিলারলি আমরা টি ড্যাশ, টি ডবল ড্যাশ, টি ট্রিপল ড্যাশ এভাবে আমরা পাচ্ছি, টাইমটাও পাচ্ছি। টাইমের ক্ষেত্রে আমার স্কোয়ারের জায়গাতে ই হয়, মানে ই টু দি পাওয়ার 2 না হয়ে ই টু দি পাওয়ার 1 হয়। কিরকম, যে প্রথম রিবাউন্ডের পরে যে উচ্চতায় উঠতে যে সময়টা লেগেছে, মানে টি ড্যাশটা, এটা মানে ডবল নয়, এখানে যাচ্ছে একবার আবার আসছে একবার, মানে এটা এই টাইমটা আমার ডবল করতে হবে যখন টোটাল টাইমটা কাউন্ট করব। এখানে আমি একবার বলছি, টি ড্যাশ ইকুয়াল টু প্রথম রিবাউন্ডের পরে সি পয়েন্টে উঠতে যে টাইম লেগেছে সেটা টি ড্যাশ ইকুয়াল টু কত হবে, আগের টি এর সাথে একটা আগের সময়ের থেকে একটা ই গুণ। সিমিলারলি সেকেন্ড রিবাউন্ডের পরে ফার্স্ট রিবাউন্ড এইচ ড্যাশ, সেকেন্ড রিবাউন্ড এইচ ডবল ড্যাশ, থার্ড রিবাউন্ড এইচ ট্রিপল ড্যাশ। তাহলে সেকেন্ড রিবাউন্ডের পরে ইকুয়াল টু কত হবে, আগের যেটা আছে টি ড্যাশ ইন্টু একটা ই দিয়ে গুণ, ইকুয়াল টু টি ড্যাশ মানে কত, ই ইন্টু টি ইকুয়াল টু স্কোয়ার ইন্টু টি। সিমিলারলি পরে টি ট্রিপল ড্যাশ ইকুয়াল টু ই ইন্টু টি ডবল ড্যাশ ইকুয়াল টু ই ইন্টু টি ডবল ড্যাশ মানে কত দিলাম, টি স্কোয়ার ইন্টু টি ইকুয়াল টু ই কিউব ইন্টু টি, করে আমার ডট ডট করে সো অন, এভাবে আমার চলতে থাকছে। এরকম আমি ফার্স্ট রিবাউন্ডের পরে উচ্চতা এইচ ডবল ড্যাশ হচ্ছে সেকেন্ড রিবাউন্ডের পরে যে উচ্চতা, থার্ড রিবাউন্ডের পরে একবার ডবল খাওয়ার পরে, না এইচ ড্যাশ ঠিকই আছে, ফার্স্ট রিবাউন্ডের পরে যে উচ্চতা উঠছে সেটা এইচ ড্যাশ, সেকেন্ড রিবাউন্ডের পরে যে উচ্চতা উঠছে সেটা হচ্ছে আমাদের এইচ ডবল ড্যাশ, থার্ড রিবাউন্ডের পরে হচ্ছে এইচ ট্রিপল ড্যাশ। সিমিলারলি ফার্স্ট রিবাউন্ডের পরে সি উচ্চতায় পৌঁছাতে টাইম লাগছে হচ্ছে টি ড্যাশ, সেকেন্ড রিবাউন্ডের পরে ম্যাক্সিমাম উচ্চতায় উঠতে সময় লাগছে হচ্ছে টি ডবল ড্যাশ, থার্ড রিবাউন্ডের পরে টি ট্রিপল ড্যাশ, এভাবে আমরা বলতে পারি। এগুলোকে আমার মনে রাখতে হয়েছে। তো এখানে আমার দুটো জিনিস ক্যালকুলেট করতে হয়, যে একটা হচ্ছে আমাদের আচ্ছা এখানে না ব্যাখ্যাটা কোথাও লিখে রাখবে, নাহলে পড়াশোনার সমস্যা হবে। এটা হচ্ছে ফার্স্ট রিবাউন্ড, আফটার এটা ফার্স্ট রিবাউন্ড,
আচ্ছা এখানে লিখো আফটার ফার্স্ট রিবাউন্ড হাইট এইচ ড্যাশ ইকুয়াল টু এভাবে লিখতে হয়। যাই হোক, আফটার ফার্স্ট রিবাউন্ড, আফটার সেকেন্ড রিবাউন্ড, আফটার থার্ড রিবাউন্ড, সিমিলারলি আফটার ফার্স্ট রিবাউন্ড, আফটার সেকেন্ড রিবাউন্ড, আফটার থার্ড রিবাউন্ড, এভাবে লিখবে। দেখো এখানে আমার দুটো কোয়েশ্চেন হয়, একটা বলে যে কতটা আমার সময় লেগেছে, এই যে আমার পার্টিকেলটা ছেড়ে দিলাম রেস্ট থেকে, আমার এখানে এলো মানে এইচ ডিস্টেন্স কভার করলো, উপরে উঠলো এইচ ড্যাশ ডিস্টেন্স কভার করলো পার্টিকেলটা, আবার সে নিচে নামলো মানে এইচ ড্যাশ ডিস্টেন্স কভার করলো, আবার উপরে উঠলো মানে এইচ ডবল ড্যাশ কভার করলো, আবার নিচে নামলো এইচ ডবল ড্যাশ করলো। মানে এটা খেয়াল করো যে এইচ এই জায়গাটা দুবার কভার করছে, এইগুলো সবই আমার এই জায়গাটা জাস্ট একবার করেছে, তো এইগুলো আমার দেখো সব দুবার করে কভার করেছে। টোটাল পার্টিকেলটা যে ডিস্টেন্সটা কভার করছে সেই টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দ্য পার্টিকেল কত হবে, এখান থেকে টোটাল ডিস্টেন্স covered by the particle equal to, দেখো এটা আমার হচ্ছে একবার এই এইচ টাইপ পাবো, সেকেন্ড বারে আমার এইচ ডবল ড্যাশটা দুবার হয়েছে, বুঝতে পারছো কি, সরি এইচ ড্যাশটা আমার দুবার হয়েছে, একবার নেমেছে এইচ বি থেকে আবার সে সিতে গেল, সি থেকে তো সে আবার বিতে আসতে হবে, মানে এইচ ড্যাশটা দুবার হচ্ছে। সিমিলারলি আবার যখন দুবার রিবাউন্ড করে ঘুরছে এইচ ডবল ড্যাশ উঠছে, আবার এইচ ডবল ড্যাশ থেকে নিচে নামছে, মানে এইচ ডবল ড্যাশটা আমার দুবার হবে, তার মানে এগুলো সবই আমার দুবার হয়ে যাবে, টু এইচ ট্রিপল ড্যাশ টু এইচ ফোর ড্যাশ করে চলছে। মানগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি, ইকুয়াল টু এইচ প্লাস টু ইন্টু এইচ ড্যাশ মানে স্কোয়ার এইচ প্লাস টু ইন্টু ই ডবল ড্যাশ মানে স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর ইন্টু এইচ, মানগুলো সব বসাও, প্লাস টু ইন্টু ই তিনটে ড্যাশ মানে ই টু দি পাওয়ার সিক্স ইন্টু এইচ প্লাস ডট ডট ডট, দিস ইকুয়াল টু এইচ যদি কমন নেওয়া হয় তাহলে ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস, আচ্ছা এইচ কমন নিলে পাচ্ছি আমরা ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস টু ই টু দি পাওয়ার ফোর প্লাস টু ই টু দি পাওয়ার সিক্স প্লাস ডট ডট ডট, দিস ইকুয়াল টু এইচ ইন্টু ওয়ান প্লাস টু স্কোয়ার যদি কমন নাও এখানে ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার ফোর, চার দিয়ে ছয় প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে আমার একটা জিওমেট্রিক সিরিজ, কত ফার্ম হয় এ বাই ওয়ান মাইনাস আর, ওয়ান প্লাস টু স্কোয়ার ইন্টু এ বাই ওয়ান মাইনাস আর। তাহলে দেখো টোটাল ডিস্টেন্সটা আমার কত আসছে, উপরটা কি ওয়ান প্লাস স্কোয়ার আসছে, হ্যাঁ উপরটা আসছে ওয়ান প্লাস স্কোয়ার, নিচটা আসছে ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এইচ, তাহলে টোটাল ডিস্টেন্স কাভার বাই দ্য পার্টিকেল কত হলো ওয়ান প্লাস স্কোয়ার, ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস স্কোয়ার বাই ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু এইচ। এইচটা কি, এই দেখো এই এইচটা, হ্যাঁ এই এইচটা মানটা আমি পরে নির্ণয় করছি, তোমাকে হয়তো কিছু সময় পাল্টা দিতে পারে যে এই এইচের মানটা রুট ওভার অফ টু এইচ বাই জি, আমি পরে দেখাবো। টোটাল ডিস্টেন্স কাভার বাই দ্য পার্টিকেল হচ্ছে আমার এটা। এরপরে কতটা সময় টোটাল লেগেছে, টোটাল টাইম কতটা লেগেছে এই ডিস্টেন্সটা কাভার করতে, মানে এক সময় তো জিরোতে সে মানে জিরোতে আসবে, মানে ভেলোসিটি জিরো হয়ে যাবে, তো কত সময় আমার লেগেছে সেটা আমাকে বার করতে হবে। তাই লিখো টোটাল টাইম describing the whole distance equal to total time describing, লিখো তো total time
describing the whole distance equal to, দেখো কতটা সময় লেগেছে আমার। প্রথমবারে সে যখন নেমেছে টিডের সময়ে নেমেছে, দ্বিতীয়বারে যখন সে উঠছে প্রথমবারে যখন সে নেমেছে টি সময়ে নেমেছে, দ্বিতীয়বারে যখন সে বি থেকে উঠছে একবার ড্রপ খেয়ে রিবাউন্ড হয়ে টিডের সময় লেগেছে, আবার যখন নামছে টিডের সময় লাগছে, মানে এই টি ড্যাশ টি ডবল ড্যাশ ডবল ডবল করে আছে। টোটাল টাইমটা হচ্ছে কত, ইকুয়াল টু টি প্লাস 2t ড্যাশ প্লাস 2t ডবল ড্যাশ প্লাস 2t ট্রিপল ড্যাশ প্লাস ডট ডট ইকুয়াল টু টি প্লাস 2 ইন্টু টি ড্যাশ মানে কত, ই ইন্টু টি প্লাস 2 ইন্টু, দেখো আমার সব সেম পাওয়ার হয়, স্কোয়ার ইন্টু টি প্লাস 2 ইন্টু ই কিউব ইন্টু টি প্লাস ডট ডট ইজ ইকুয়াল টু টি কমন নিলে 1 প্লাস 2, তাহলে টিটা কমন নিচ্ছি এখান থেকে 1 প্লাস 2e প্লাস 2 স্কোয়ার প্লাস 2e কিউব প্লাস ডট ডট ইজ ইকুয়াল টু টি ইন্টু 1 প্লাস 2e কমন নিলে হচ্ছে 1 প্লাস ই প্লাস স্কোয়ার প্লাস এটা হচ্ছে ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, সো এর সাম হচ্ছে 1 প্লাস এ বাই 1 মাইনাস আর, 1 মাইনাস কমন রয়েছে কত ই ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই, সেটা 1 মাইনাস ই প্লাস 2 মানে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এখানে একটা টি। দেখো আমি এখানে টি এর মানটা আগেরটা কত ছিল, এটা 8 ছিল না, এই যে এই টি এর যে মানটা আমি এখানে পেলাম, এই টি এর মানটা আমাকে আবার নির্ণয় করা যায়। তাহলে আমরা ফর্মুলা একটা জানি যে এস ইকুয়াল টু ডিস্টেন্স, এস ইকুয়াল টু টি সময়ে যে ডিস্টেন্স কভার করছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাই না, is equal to ut plus half of t square, এটা আচ্ছা ইউটা হচ্ছে আমার যে বেগে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে এস ডিস্টেন্সটা কত এইচ, ইনিশিয়াল হচ্ছে এখানে 0 ছিল, প্লাস হাফ জি স্কোয়ার, আমি পাচ্ছি টি ইকুয়াল টু রুট ওভার অফ 2h বাই জি, এই মানটা তুমি এখানে বসিয়ে দিতে পারো। অতএব টোটাল টাইম সমান, এই মানটা বসিয়ে দাও 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইন রুট ওভার অফ 2h বাই জি, রুট ওভার অফ 2h বাই জি, আর এইচ বললে আমরা ওইখানে হাফ জি এটা বলতে পারতাম। এই এক্সপ্রেশনগুলো অনেক সময় পরে হয়তো মানে যে বলে দিল যে দেখাও যে টোটাল রিবাউন্ড করা, আমরা তখন এটা জাস্ট বলে দেবো যে ফার্স্ট রিবাউন্ডের জন্য উচ্চতা এইচ ইকুয়াল টু অত করবো না, 2 নম্বরের কোয়েশ্চেন কত করবো, জাস্ট এটুকু বলে টোটাল, মানে এটা অনেকবার মানে পড়েছি আর কি জায়গাটা, রুট ওভার অফ 2h বাই জি হয়েছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, দেখো যে এটা হলো টোটাল টাইমটা, মানে কতটা সময় লাগাচ্ছে পার্টিকেলটা ওই রিবাউন্ড হতে 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 যখন সে ভ্যালোসিটি 0-তে যাবে আর রিবাউন্ড করবেনি, তখন আমার সেই শেষ পর্যন্ত সময়টা বেরিয়ে গেল, আর টোটাল কতটা ডিস্টেন্স কভার করছে সেই ডিস্টেন্সটা বেরিয়ে গেল। এখানে দেখো আমি যে জিনিসটা করেছি যে পার্টিকেলটা ইউ বেগে আসছে আবার ভি বেগে চলে যাচ্ছে, এই একটা সুন্দর রিলেশন হয়, এই ভি সমান ছেড়ে যাওয়ার বেগ ভি স্কোয়ার সমান স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার, বা ভি সমানই হচ্ছে ই ইন্টু ইউ, ভি সমানই হচ্ছে ই ইন্টু ইউ। যে বেগে আমার বেরিয়ে যাচ্ছে পার্টিকেলটা সেটা ইকুয়াল টু ই ইন্টু যে বেগে এসেছিল, এটা আমি পাই এটা নিউটন এক্সপেরিমেন্টাল ল থেকে। তাহলে নতুন একটা চিহ্ন দাও, হ্যাশ চিহ্ন বা যাই হোক চিহ্ন দাও, নিউটন এক্সপেরিমেন্টাল ল থেকে। তাহলে লিখো
বাই নিউটন এক্সপেরিমেন্টাল ল, এখানে তো আমার সংঘর্ষ ঘটেছে। কার সঙ্গে কার সংঘর্ষ ঘটেছে? এই বলটার সাথে এই প্লেনটার, মানে এই মেঝেটার। আমি এই মেঝেটাকে ডিরেক্ট ইম্প্যাক্ট, কোনো বাঁকাভাবে আসেনি, জাস্ট আমি ছেড়ে দিয়েছি, ডিরেক্ট ইম্প্যাক্ট ঘটেছে। তাহলে এটা আমার যেখানে সংঘর্ষ ঘটছে, তাহলে লাইন অফ ইম্প্যাক্ট কোনটা? এখানে লাইন অফ ইম্প্যাক্ট কোনটা? মানে যে বেগে আসছে সেই পয়েন্টে যদি ট্যানজেন্ট আনি তার পারপেন্ডিকুলার, মানে এটাই আমার হচ্ছে লাইন অফ ইম্প্যাক্ট, তাই না? এই লাইনটা যেটা হবে সেটাই হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট। এটাকে আমি নিজের বুঝার সুবিধার্থে আমি এই মেঝেটাকে একটা বস্তু ধরে নিচ্ছি, মানে একটা গোল পার্টিকেল ধরে নিচ্ছি। সাপোজ এটা আমার বলটা ছিল আর এটা আমার মেঝেটা, ধরো আমি এভাবে বুঝার খাতিরে বলছি, এটা আমার মেঝেটা ছিল। তাহলে যে বেগে পার্টিকেলটা যাচ্ছিল সেটা কত? ইউ বেগে সে নিচের দিকে যাচ্ছিল। তাহলে আমি এটা হচ্ছে নিচের দিকের ডাইরেকশন, এটা হচ্ছে ইউ বেগে যাচ্ছিল। আমার মেঝে যেটা ছিল সেটা স্থির ছিল, মানে এটা আমার 0 বেগেই আছে, এটা যায়নি, ফিক্সড আছে এখানে 0 বেগ। তীরচিহ্ন যদি দেওয়া হয়, তীরচিহ্নটা দাও তো। এরপরে আমার যখন সংঘর্ষটা ঘটলো, সংঘর্ষটা তো ঘটছে এখানে, সংঘর্ষটা ঘটার পরে এই বলটা কি হচ্ছে? ভি বেগে চলে যাচ্ছে। তাহলে ভি বেগে কোন দিকে যাচ্ছে? যেদিকে ইউর ডাইরেকশন ছিল তার উল্টো দিকে। তার মানে ইউর ডাইরেকশন নিতে এটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, বুঝে যাচ্ছে? তাহলে মাইনাস ভি দিয়ে গুণ করলে আমার প্রথম যে বলটা তার হচ্ছে আমার এটা, আর এটা আমার স্থিরে গেছে, লড়েও নি আর চড়েও নি, বেরিয়ে গেছে। তাহলে যদি আমরা এর উপরে নিউটন এক্সপেরিমেন্টাল ল লাগাই, তাহলে দেখো, অ্যাপ্লাইং নিউটন এক্সপেরিমেন্টাল ল উই গেট সংঘর্ষের আগের ভরবেগ, তার মানে তুমি যদি লিখতে চাও লিখতে পারো যে v2 মাইনাস v1 সমান e ইন্টু u1 মাইনাস u2, এইটা আমার ফর্মুলা। তাহলে v2 কত? মানে এটা, তাহলে 0 মাইনাস মাইনাস v সমান e ইন্টু u1 কত? u মাইনাস u2 কত? 0। তার মানে v ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার e ইন্টু u, v ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার e ইন্টু ইউ। পেলাম? যে বেগে উঠছে সেটা e ইন্টু আগেরটা হচ্ছে। খুব সুন্দর না? আচ্ছা, ছোটখাটো আর কিছু নোট ছিল। লস অফ কাইনেটিক এনার্জি ফর দ্য ইম্প্যাক্ট, ওই সংঘর্ষের জন্য কতটা কাইনেটিক এনার্জি লস হয় সেটা আমি পরের দিনে দেখবো। জাস্ট এখান থেকে একটা অঙ্ক করতে পারলে ভালো হতো। আচ্ছা লিখো তো, ফর হোয়াট হাইট, ফর হোয়াট হাইট, আচ্ছা সবাই আছে তো? না, ক্যামেরাটাকে অন করে দিয়ে চলে গেছে। এ পায়েল শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ রে, পাচ্ছি শুনতে। ও আমি বলে তুই আর হাতা খুঁজতে ছেড়ে দিয়ে আলি নাকি রান্না, আমি লাগো দেখি। পায়েল বেশ ভিডিও হাতা করে, খুন্তি নিয়েই বসেছি, চিন্তা নেই। রান্না করে আমাদের খাওয়া। এই জন্মাষ্টমী গেল, মিষ্টি পেলাম না এইবারে। আমার কিন্তু মনে হচ্ছিল আগের বারের কেসটা, যে যদি বাঁকুড়ায় টিউশনটা থাকতো তাহলে পায়েলের কাছ থেকে পাওয়া যেত। ফর হোয়াট হাইট, for what height must a heavy elastic ball be dropped on a floor so that after rebounding once
it will reach a height 8 meters. For what height? কি বললাম লিখতে পারা গেছে? For what height? For what height? কোন উচ্চতার জন্য? Must a heavy elastic ball পারফেক্টলি ইলাস্টিকও নয় এবং ইনইলাস্টিকও নয়, দেখতে পাচ্ছ হেভি ইলাস্টিক মানে 0 এবং 1 এর মাঝখানে আছে। A heavy elastic ball be dropped on a floor so that যাতে করে আফটার রিবাউন্ডিং ওয়ান্স একবার রিবাউন্ড করার পরে মানে একবার রিবাউন্ড করে যখন ঘুরে যাচ্ছে পার্টিকেলটা ইট উইল রিচ এ হাইট 8 মিটার। তাহলে দেখো কি কি বলা আছে, কতটা উঠছে 8 মিটার উঠছে। কি বললাম বলছে কত উচ্চতা থেকে, ফর হোয়াট হাইট মানে কত উচ্চতা থেকে একটা হেভি ইলাস্টিক বলকে যদি আমি ড্রপ করি একটা ফ্লোরের উপরে মেঝের উপরে, যাতে করে আফটার রিবাউন্ডিং ওয়ান্স একবার ড্রপ খেয়ে ঘুরে যাওয়ার পরে ইট উইল রিচ এ হাইট 8 মিটার, সে 8 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারবে। মানে কি এই যে দেখো এইটা হচ্ছে আমার 8 মিটার, একবার ঘুরে যাওয়ার পরে সে 8 মিটার উঠতে পারবে। কখন কত বেগ মানে কত উচ্চতা থেকে ফেললে, কত উচ্চতা থেকে ফেললে একবার রিবাউন্ড হওয়ার পরে সে 8 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারবে। দেওয়া আছে এখানে হিয়ার ই ইকুয়াল টু হাফ, দেওয়া আছে কোশ্চেনে হিয়ার ই ইকুয়াল টু হাফ। তাহলে কিছু না একবারে সোজা আমরা কি জানি যে এইচ ড্যাশ সমান স্কোয়ার ইন্টু এইচ, তাই না? তাহলে এইচ ড্যাশ কত বলা আছে 8 সমান স্কোয়ার কত বলা আছে হাফ ইন্টু এইচ, তার মানে পাচ্ছি আমরা এইচ ইকুয়াল টু 8 ইন্টু 4 32 মিটার না কি একটা আছে ওই মিটার, 32 মিটার হয়েছে। এইটুকু অঙ্ক, কিছুই নাই, এর আগে লিখতে হবে এটাকে। আচ্ছা লিখো, if 8 meters be the required height, if 8 meters be the required height from which the elastic ball is dropped, from which the elastic ball is dropped, and 8 dash meters be the height described after the first rebound, described after the first rebound, then h dash সমান স্কোয়ার এইচ, দেন এইচ ড্যাশ সমান স্কোয়ার এইচ। এক নাম্বার লিখো এখানে নিচে হিয়ার ওই যেগুলো দেওয়া আছে এইচ ড্যাশ ইকুয়াল টু 8 মিটার অ্যান্ড ই ইকুয়াল টু হাফ, তো এইচ ইকুয়াল টু যা আসছে 32 মিটার। হিয়ার এইচ ড্যাশ ইকুয়াল টু 8 এবং ই ইকুয়াল টু হাফ, তো এইচ ইকুয়াল টু ওই এক নাম্বার থেকে পেয়ে যাব। নেক্সট লিখো, এ বল ইজ ড্রপড অন এ হরাইজন্টাল ফ্লোর, খুবই ছোট ছোট অঙ্ক, কিচ্ছু নাই। এ বল জাস্ট ভাষাটাই বড়, ইজ ড্রপড অন এ হরাইজন্টাল ফ্লোর, a ball is dropped on a horizontal floor, full stop. If the time taken by the ball, if the time taken by the ball to rise to the greatest height, to rise to the greatest height from the floor after the
second impact B. After the second impact BEB, half of that taken by the ball to drop down to the floor before the first impact, comma দিয়ে, so that E equal to root over of H2. E equal to root over of H2, where E is the coefficient of elasticity. আচ্ছা তাহলে মুছে দিলাম এটা আবার। কিছুই নাই অঙ্কটাতে, কি বলা আছে যে একটা বলকে আমার কি করা হচ্ছে, ড্রপ করা হচ্ছে, একটা বলকে আমার ড্রপ করা হচ্ছে অন এ হরাইজন্টাল ফ্লোর, একটা হরাইজন্টাল ফ্লোরের উপরে ড্রপ করা হচ্ছে। ইফ দ্য টাইম টেকেন বাই দ্য বল টু রাইজ টু দ্য গ্রেটেস্ট হাইট ফ্রম দ্য ফ্লোর আফটার দ্য সেকেন্ড ইম্প্যাক্ট বি, half of that taken by the ball to drop from the floor before the first impact. দেখো বুঝতে পারছেন কি বলা আছে, টি ডবল ড্যাশ ইকুয়াল টু হাফ ইন্টু টি, এই কথাটা বলা আছে। টি ডবল ড্যাশ সমান হচ্ছে হাফ ইন্টু টি। বলছে যে সেকেন্ড রিবাউন্ডের পরে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময়টা নেয় সেটা প্রথমে যখন ফার্স্ট রিবাউন্ড ঘটার আগে বিফোরে যে সময় লাগে তার অর্ধেক, এটা বলা আছে আমাকে ভাতরের মধ্যে। আপনারা বলেন বিফোর দ্য ফার্স্ট ইম্প্যাক্টের আগের যে সময় তার অর্ধেক, পরেরটা কিন্তু নয়। হয়েছে, এটি আমার দেওয়া আছে। তাহলে লিখো ওই জাস্ট মানে কিছু লেখার দরকার নেই, গিভেন বুঝে যাবে, এটা বুঝে যাবে। গিভেন দ্যাট এটা টি ডবল ড্যাশ ইকুয়াল টু বা অ্যাকর্ডিং টু প্রবলেম টি ডবল ড্যাশ ইকুয়াল টু হাফ ইন্টু টি। কি চেয়েছে আমাকে, ই এর মানটা চেয়েছে। তাহলে আমরা কি জানি যে দেখো টি ডবল ড্যাশ ইকুয়াল টু কি বললাম, ই ইন্টু টি ড্যাশ, আবার টি ড্যাশ মানে কত, ই ইন্টু টি, তার মানে স্কোয়ার ইন্টু টি, তাই না? তাহলে টি ডবল ড্যাশ ইকুয়াল টু তুমি ভেঙে ভেঙে লিখতে পারো এখানে যে ই ইন্টু টি ড্যাশ প্লাস হাফ ইন্টু টি বা ই ইন্টু টি হাফ ইন্টু টি, টি ক্যান্সেল হয়ে গেল, স্কোয়ার ইকুয়াল টু এটা, তার মানে ই ইকুয়াল টু 1/√2। নেগেটিভটা হবে না, তাই না? 0 থেকে 1 এর ক্লোজে থাকে, ই ইকুয়াল টু 1/√2। আচ্ছা নেক্সট করবে এ বল, বাড়িতে করবে এ বল, লাস্ট অঙ্ক। A ball falls from a height. A ball falls from a height 64 feet on a fixed horizontal floor. On a fixed horizontal floor. And rises 4 feet after 2 rebounds. Full stop দিয়ে লিখো, find the coefficient of elasticity. Find the coefficient of elasticity. আমি এই গানের অঙ্কটা আবার দেখবো, আমার গানের অঙ্কটা একটু সন্দেহ লাগলো, মানে গানের অঙ্কটা একটু গোলমাল হলো কি না এটা হয়েছে। আচ্ছা বাড়িতে না এগুলা করে আনবে তো, বই খুঁজে খুঁজে
দিয়ে দেবো? না থাক, সে তো বলতেই হবে পরের দিনে, থাক। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই।